তো আজকে হচ্ছে 19শে মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 26তম ক্লাস এবং দণ্ডবিধির দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব গতদিন যেখানে শেষ করেছিলাম। গতদিন 52 ধারা পর্যন্ত পড়েছিলাম। 52 ধারায় ছিল গুড ফেইথ বা সরল বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায়, ভিকারিয়াস লায়াবিলিটি ইন ক্রিমিনাল অফেন্স। তো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় বা ভিকারিয়াস লায়াবিলিটি ইন ক্রিমিনাল অফেন্স। পরার্থ দায় বিষয়টা কি, এটা একটু বোঝার প্রয়োজন আছে। পরার্থ দায় হলো যে সাধারণত যে অপরাধ করে সেই অপরাধের জন্য দায়ী হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি ইমন সাহেব একটা খুন করে, সেই খুনের জন্য ইমন সাহেবই সাজা পাবে, সেই খুনের জন্য ওনার ভাই বা ওনার পিতা কিন্তু সাজা পাবে না। এটাই হলো ফৌজদারি মানে অপরাধের ক্ষেত্রে নীতি। যে অপরাধ করবে সেই অপরাধের সাজা ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যে ওটা একটু ঠেলে দেন, কিছু কিছু ক্ষেত্রে যিনি অপরাধ করে তিনি ছাড়াও অন্যান্য ব্যক্তিরাও অপরাধে দোষী হতে পারে, যদিও তারা সরাসরি ওই অপরাধটা কি করে নাই। এটাকেই বলে পরার্থ দায়। কিভাবে শুনেন, যে একজন পুত্র, একটা ছেলে আর কি, সে একজনকে হত্যা করেছে, তাই ছেলেই সাজা পাবে, ছেলের পিতা কিন্তু ছেলের অপরাধের জন্য সাজা পাবে না। তবে যদি এরকম হয় যে পিতা এবং পুত্র দুইজনে একসাথে পরিকল্পনা করছিল, মানে ওই ওই ব্যক্তিকে হত্যা করার জন্য, যদিও পুত্রই হত্যা করেছে কিন্তু ষড়যন্ত্রের ক্ষেত্রে পিতাও যুক্ত ছিলেন, তাহলে কিন্তু পুত্র হত্যাটা করলেও পিতাও কিন্তু হত্যার দায়ে কি হবে, দণ্ডিত হবে। অর্থাৎ এটাকেই বলে পরার্থ দায়। তা আমাদের এই দণ্ডবিধিতে পরার্থ দায় সংক্রান্ত বেশ কয়েকটা বিধান আছে, যে জায়গায় আমরা দেখবো যে একজন ব্যক্তি সরাসরি কোনো অপরাধ না করলেও কিন্তু সে কিন্তু দণ্ডিত হতে পারে। এই বিধানগুলো হলো আপনার ওই, আমরা 34 ধারায় পড়বো সাধারণ অভিপ্রায়, তো 49 ধারায় তো সাধারণ উদ্দেশ্য, 109 যেটা, বিশেষ করে 107, 8, 9 বা 115, 16 পর্যন্ত, ওখানে পড়বো হচ্ছে প্ররোচনা। কি বলেন, প্ররোচনা বা অপরাধে সহায়তা। এরপরে 396 ধারায় আছে খুন সহ ডাকাতি। এছাড়াও অন্যান্য বেশ কিছু বিধিবিধান আছে যে জায়গায় একজনের অপরাধের জন্য অন্যরাও দায়ী হতে পারে। তো এক কথায় যদি বলে যে পরার্থ দায় কাকে কাকে বলে, একজনের দায়ের জন্য আর একজনের কাজের জন্য আর একজন কি দায়ী হওয়া, এটাকেই কি বলে, পরার্থ দায়। তো একটু পড়া শুরু করে দেখেন যে, দেখেন সাধারণত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় বা ভিকারিয়াস লায়াবিলিটি প্রযোজ্য না। অর্থাৎ কোনো ব্যক্তিকে পরার্থ বা অন্যের অপরাধমূলক কাজের জন্য দায়ী করা যায় না। মানে যে কাজ একজন করবে ওই কাজের জন্য আরেকজনকে কিন্তু দায়ী করা যায় না, কারণ ফৌজদারি আইনের একটি সাধারণ নীতি হলো প্রত্যেক ব্যক্তি তার নিজের কাজের জন্য দায়ী হবে, কিন্তু অন্যের কাজের জন্য কিন্তু দায়ী হবে না। যেমন পিতার খুনের অপরাধের জন্য কিন্তু সন্তানকে দায়ী করা যাবে না, কিন্তু কিছু ব্যতিক্রম প্রেক্ষাপটে দণ্ডবিধির অধীন পরার্থ দায় বা ভিকারিয়াস লায়াবিলিটি প্রযোজ্য করা হয়েছে। যেমন পিতা এবং পুত্রের পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বল দিয়েন, পিতা এবং পুত্রের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুত্র গুলি করে কোনো ব্যক্তিকে কি করলে, হত্যা করলে, তো সেক্ষেত্রে পিতা এবং পুত্র উভয়ই দায়ী হবে, যদিও পিতা সরাসরি কি গুলি করে নাই। আবার এই ক্ষেত্রে পুত্রের কার্যের জন্য পিতাও দণ্ডিত হবে, কারণ তাদের মধ্যে একটি হত্যার পূর্ব পরিকল্পনা ছিল, এবং এই ক্ষেত্রে পিতা এবং পুত্র যৌথভাবে দায়ী হবে। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য নিজে না করলেও তাকে অন্যের কার্যের জন্য দায়ী করা যেতে পারে, যদি এটা প্রমাণিত হয় যে সে অপরাধ সংগঠনে, আন্ডারলাইন করবেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পূর্ব পরিকল্পনা বা অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অংশগ্রহণ করেছে। তো যদি খুব সহজে বলি, পরার্থ দায় মানে হলো যে একজনের কাজের জন্য ওই ব্যক্তির সাথে সাথে অন্যরাও দায়ী হওয়া, পরের কাজের দায়, এটাই কি পরার্থ দায়। কাজ করছে রুবেল, কিন্তু আমিও রুবেলের সাথে সাথে দায়ী হতে পারি, এই ক্ষেত্রে এটাকেই বলি কি পরার্থ দায়। তো আমরা এখন দেখবো যে দণ্ডবিধির অধীন পরার্থ দায় সংক্রান্ত ধারাগুলো কি কি। দেখেন, 1 নাম্বার, বল দিবেন অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা। ধারা কত, 34। অভিন্ন অভিপ্রায় শব্দটা বলতেন, এটারে ইংরেজিতে বলে কমন ইন্টেনশন। অভিন্ন অভিপ্রায়
বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা, ধারা কত? 34। আমি খুব সংক্ষেপে এখানে যে 34 ধারাটা একটু ব্যাখ্যা করি, শোনেন। 34 ধারায় বলেছে যে দুই বা ততোধিক ব্যক্তি যদি পূর্ব পরিকল্পনা অনুসারে কোনো অপরাধ সংগঠন করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। যদিও সবাই ওই অপরাধটাই এক জায়গায় উপস্থিত নাও থাকে, কিন্তু সবাই সমানভাবে অংশগ্রহণ করে, তারা সবাই সমানভাবে দায়ী হবে। আবার শুনেন, দুই বা ততোধিক ব্যক্তি কি অনুসারে? পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো কি করে অপরাধ করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে, যদিও ওই অপরাধে করার সময় তারা এক জায়গায় উপস্থিত নাও থাকতে পারে, কিন্তু সবার সমান কি ছিল? অংশগ্রহণ ছিল। 34 ধারা এটা আলাদা কোনো অপরাধ না, এটা সাক্ষ্য আইনের একটা নীতি সবাই যৌথভাবে দায়ী করার জন্য। খুব সংক্ষেপে বলি, শুনেন যে আমরা এখানে যে কয়জন আছি এই কয়জন পরিকল্পনা করলাম যে আগামীকাল বাংলাদেশ বার কাউন্সিলে ভাঙচুর করব। সেই জায়গায় কি আমরা দুইজনের বেশি আছি না? দুইজনের বেশি আছি। এবং ঠিকই আগামীকাল গিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে ভাঙচুর করলাম, তাহলে আমরা এই জায়গায় ছিলাম দুই বা ততোধিক ব্যক্তি, কি ছিল? পূর্ব পরিকল্পনা ছিল। আর ওখানে গিয়ে সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধটা কি করেছি? সংগঠিত করেছি। তাহলে এই ক্ষেত্রে ওই জায়গার সবাই সমানভাবে কি হবে? তাই হবে। এখন যদি এরকম দেখা যায় যে একজন একজন ওই পার কাউন্সিলের কর্মকর্তারে রুবেল রাগ হয়ে কর্মকর্তারে মাথায় বাড়ি দিছে, মাথা ফাটে গেছে, কিন্তু অন্য কয়জন তো রুবেলের সাথে ছিল, কিন্তু বাড়ি দিছে কে? রুবেল। তাহলে এই জায়গায় কিন্তু সবাই সমানভাবে দায়ী হবে, যদিও মাথা ফাটার ওই ইটা দিছে কে? একজন রুবেল, কিন্তু এই জায়গায় সবার সমানভাবে কি ছিল? পূর্ব পরিকল্পনা ছিল। আবার আরো ভালো উদাহরণ একটা দেই, শুনেন যে চারজন ব্যক্তি গেছে চুরি করতে। তো দুইজন ভিতরে শীত কেটে ঢুকছে, একজন দেয়ালের কাছে গেটের কাছে পাহারা দিচ্ছে, আর একজন আরেকটু দূরে তদারকি আছে যে কোনো লোকজন আসতেছে। তাহলে তাদের পূর্ব পরিকল্পনা চারজনের ছিল, চারজনে মিলে চুরিটা করেছে, কিন্তু চুরি করার সময় চারজন কি এক জায়গায় ছিল? এক জায়গায় ছিল না, দুইজন ছিল ভিতরে, একজন ছিল বাইরে, আর একজন ছিল আর একটু দূরে। তারা এক জায়গায় উপস্থিত না হলেও চারজনের পরিকল্পনা কি ছিল? চুরি করা। এবং তারা এই চুরিটাতে সমানভাবে অংশগ্রহণ করেছে, যদিও তারা সবাই সমানভাবে উপস্থিত ওই জায়গায় ছিল না, তথাপি তারা সবাই চুরির জন্য দায়ী হবে। এবং তাদের বিরুদ্ধে মূল যে অপরাধ সেটা হলো 379। কি বলেন? 379, বা ঘরে চুরি করলে 380। আর তাদের সবাইরে সমানভাবে দায়ী করার জন্য এই জায়গা 380-র সাথে লাগবে কারে? যৌতুক। তাহলে আমরা এগুলা সামনে আরো বিস্তারিত করবো, আপাতত এটা মনে রাখবেন যে দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। এটারই বলে অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন। দণ্ডবিধির কত ধারা? 34 ধারা। এবং এই 34 ধারা আমি বলে রাখি এটা আলাদা কোনো অপরাধ না, মানে শুধু 34 ধারায় কাউকে সাজা দেওয়া যায় না। 34 ধারারে আমি আনতেছি সবাইরে যাতে জড়ানো যায়, সবাইরে যাতে কি যৌথভাবে দায়ী করা যায়। সবসময় বলি 34 ধারা হলো হলুদ। হলুদ হলুদ খাইয়ে তো আমাদের পেট ভরবে না, পেট ভরবে ভাতের সাথে তো হলুদ মাখাই খাবো না, কিন্তু হলুদ দেয় তরকারিতে কি সবগুলারে মাখানোর জন্য। তো 34 ধারা হচ্ছে সেটা। আচ্ছা দেখেন, যে ক্ষেত্রে গোল দিবেন সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, ধারা 149 গোল দেন সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন। এটার বলে কমন অবজেক্ট, সাধারণ উদ্দেশ্য বা অভিন্ন উদ্দেশ্য। এটা আসলে মানে আমরা সামনে বিস্তারিত করবো, বাট আপাতত এতটুকু আমরা খুব সংক্ষেপে যদি আপনাদের মনে করিয়ে দিই, সেটা হলো যে পাঁচ বা ততোধিক ব্যক্তি, কি বলেন? পাঁচ বা ততোধিক ব্যক্তি যদি তারা বেআইনি সমাবেশের সদস্য হয়ে, পাঁচ বা ততোধিক ব্যক্তি যদি বেআইনি সমাবেশের সদস্য হয়ে কোনো অপরাধ সংগঠন করে, ওই অপরাধটার জন্য তারা সবাই সমানভাবে দায়ী হবে। এটারই বলে আপনার সাধারণ উদ্দেশ্য। তার আগে একটু বলে রাখি যে বেআইনি সমাবেশ আসলে কাকে বলে। শুনেন আগে, বেআইনি সমাবেশ হলো যে পাঁচজন ব্যক্তি, আমাদের দণ্ডবিধির 141 ধারায় বলা আছে যে পাঁচ বা ততোধিক ব্যক্তি এক জায়গা জড়ো হয়ে
ওই জায়গায় 5টা সাধারণ উদ্দেশ্য আছে। 5টা সাধারণ উদ্দেশ্যরে যদি আমি খুব সংক্ষেপে বলি, যে 5জন ব্যক্তি এক জায়গায় জড়ো হয়ে যদি বেআইনি কোনো কাজ করে, তাহলে সেটাকে বলে বেআইনি সমাবেশ। 5জন ব্যক্তি এক জায়গায় হয়ে কোনো গাড়ি ভাঙচুর করছি, কি বেআইনি সমাবেশ। 5জন ব্যক্তি এক জায়গায় হয়ে কাউরে বেদখল করছি, কি বেআইনি সমাবেশ। 5জন ব্যক্তি এক জায়গায় হয়ে একজনের চোর থাবড় দিছি, কি বেআইনি সমাবেশ। অর্থাৎ 5জন ব্যক্তি এক জায়গা হয়ে তারা যদি কোনো বেআইনি কাজ করে, এটাকে বলে কি বেআইনি সমাবেশ। এখন বেআইনি সমাবেশের সকল সদস্য সমানভাবে দায়ী হবে। কিভাবে? দেন 5জন ব্যক্তি এক জায়গায় হয়ে ওই বঙ্গবন্ধু কলেজে আপনি ভাঙচুর করছেন, কিন্তু ভাঙচুর জেনে করছেন মেইনলি মিলন শিকদার, সে ওই ইটারটা নিয়ে বঙ্গবন্ধু কলেজের যে কাজ আছে ভেঙে ফেলছে। আর বাকি 4জন মাসুদ হোসেন কারি, বিমল সাহেব, আলামিন, ইন্দা মিলনের কি ছিল, সাথে ছিল, কিন্তু মেইন আঘাতটা করছে কি মিলন। তাহলে যদিও মেইন আঘাত মিলন করছে, বাট বাকি 4জন কিন্তু ওই জায়গা কি ছিল, উপস্থিত ছিল। তাহলে বাকি 4জন আঘাত না করলেও মিলন যা করছে ওই 4জনও কি সেই অপরাধের জন্যই সমানভাবে দায়ী হবে। এটা কত? 149। আর একটু আগে যেটা বললাম ওখানে কত, 2 বা ততোধিক, আর এই জায়গা কত, 5 বা ততোধিক। এখন এই 34 আর 149-এর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। 34-এর ক্ষেত্রে অবশ্যই প্রি প্ল্যান থাকে। প্রি প্ল্যান থাকে মানে হলো কি, যে পূর্ব পরিকল্পনা থাকে, আগে থেকেই ওই অপরাধটা করার পূর্ব পরিকল্পনা আমরা করেছিলাম। আর 149 মানে হলো ওই কাজটা ইনস্ট্যান্টলি হয়েছে। সাধারণত পূর্ব পরিকল্পনা কি থাকে না, ইনস্ট্যান্টলি হয়েছে, ঠিক আছে। তো পূর্ব পরিকল্পনা যদি থাকতো ওই কাজটা করার জন্য, তাহলে তো 39-এ আনতাম, তাহলে 149-এর দরকার হতো না। বুঝতে পারছেন? আচ্ছা, 34-এর ক্ষেত্রে ছিল সক্রিয় অংশগ্রহণ, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও থাকতে পারে। ওই যে 4জনে যে চুরি করতে গেছিল, 4জন কি এক জায়গায় উপস্থিত ছিল না, কিন্তু ওই অপরাধটা করতে তারা 4জনে কি অংশগ্রহণ করেছিল। বুঝতে পারছেন? 34। কিন্তু 149-এর ক্ষেত্রে 5 বা ততোধিক ব্যক্তিকে সবাইরই এক জায়গায় থাকা লাগবে, সবাইরই কি এক জায়গায় থাকা লাগবে। তখন আসবে কত, 149। 34-এর ক্ষেত্রে বেআইনি সমাবেশ থাকে না, কিন্তু 149-এর ক্ষেত্রে কি বেআইনি সমাবেশ থাকে। আমি একটু পার্থক্য দেই, শুনেন তাহলে। 34-এ বলছে সংখ্যাগত পার্থক্য কত, 2 বা ততোধিক, আর 149-এ কত, 5 বা ততোধিক। 34-এ প্রি প্ল্যান থাকে, 149-এ কি প্রি প্ল্যান থাকে না, ঠিক আছে। 34-এর ক্ষেত্রে সবার সক্রিয় অংশগ্রহণ দরকার, কিন্তু সক্রিয় উপস্থিতির দরকার নাই। উপস্থিত থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। কিন্তু 149-এর ক্ষেত্রে সবার কি দরকার, সক্রিয় উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ। সবার ভাঙচুর করার দরকার নাই, এক জায়গায় দাঁড়ায় থাকলেই হবে। বুঝতে পারছেন? 34-এ বেআইনি সমাবেশ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু 149-এ অবশ্যই কি বেআইনি সমাবেশ থাকবে। এই হলো মূল কথা। এখন কোন কোন মামলার ক্ষেত্রে ধরেন আমি যদি এইভাবে বলি যে সকল ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে 15ই আগস্ট, তো তারা যে হত্যাটা করছে 302 ধারার সাথে যুক্ত হবে কত বলে, 34। যদিও হত্যা কিন্তু করছে গুটি কয়েকজন, কিন্তু ওই ওই প্ল্যানটার সাথে অনেকেই কি ছিল, জড়িত ছিল। তাহলে যদিও সবাই অংশগ্রহণ ছিল, কিন্তু সবাই এক জায়গায় উপস্থিত ছিল না, এবং তাদের কি ছিল, প্রি প্ল্যান ছিল। তো ওই জায়গায় 302-এর সাথে আসবে কত, 34। বুঝেন কিনা? বুঝতে পারছেন? 149 কখন আসে? 149-এর আমি একটা যদি এইভাবে উদাহরণ দিই, ধরেন যে কবর থেকে লাশ উত্তোলন করতে যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কবর থেকে লাশ উত্তোলন করতে যাবে। তো গ্রামবাসী নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে যখন মানে কবর টবর লাশ উত্তোলন করতে গেছে, গ্রামবাসী ইনস্ট্যান্টলি বাধা দিছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের, পুলিশকে সরকারি কাজে বাধা দিছে যে এই জায়গা থেকে কবর থেকে লাশ উত্তোলন করা যাবে না। গ্রামবাসীর কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, কিন্তু তারা তাদের গ্রামের একজন সন্তানের লাশকে উত্তোলন করতে দিবে না। বলেন তো, এই গ্রামবাসী যে সবাই সরকারি কর্মকর্তারে বাধা দিয়ে তারা ধরেন আঘাত করছে, এটা আমরা দণ্ডবিধির একটা ধারায় অপরাধ, ধরেন 333 ধারার অপরাধ। কিন্তু এই জায়গা 333-এর সাথে 34 যোগ হবে না 149 যোগ হবে, বলেন? 149 যোগ হবে। কেন? কারণ এই কাজটা তারা কি ইনস্ট্যান্টলি করছে। বুঝতে পারছেন? ধরেন বাধা দিছে 2জনে, বাধা দিছে কয়জনে, 2জন, কিন্তু বাকি সবাই তাদের সাথে ছিল। তারা ওই 2জন মানে তাদের ইন্টেনশনটা এরকম ছিল যে কোনো মূল্যে হোক আমাদের বাধাটা দিতে হবে।
দুইজনে বাধা দিল, সবাই কিন্তু এক জায়গায় কি ছিল, উপস্থিত ছিল। এই কারণে ওই মূল অপরাধ 133-এর সাথে যুক্ত হবে কত, 333-এর সাথে যুক্ত হবে কত, 149। বুঝলেন কিনা? যদি এরকম হতো যে 5 বা ততোধিক ব্যক্তি, যদি এরকম হতো যে আমরা গ্রামবাসী আগে থেকেই জানে যে লাশ উত্তোলন করতে আগামী দিন আসবে, এবং পূর্ব পরিকল্পনা করে রাখছি যে আমরা আগে থেকেই যদি লাশ উত্তোলন করতে আসে আমরা সবাই মিলে ওনাদের প্রতিহত করব, এবং ঠিকই পরের দিন এসেছে, এবং গ্রামবাসীরা তাদের পূর্ব পরিকল্পনা অনুসারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাধা দিছে, এবং যে অপরাধটা হয়েছে সেটা হলো মেইনলি 333, সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে আঘাত প্রদান। তাহলে এই জায়গা 333 ধারার সাথে সবাইরে সমানভাবে দায়ী করার জন্য কত আসবে বলেন তো? কত? 34। কেন বলেন? কারণ এই জায়গায় সবার কি ছিল, পূর্ব পরিকল্পনা ছিল। এবং এই জায়গায় তাহলে 34 আর 149, এটা হলো মূল পার্থক্য, বুঝছেন? আর একটা ক্ষেত্রে হলো 34-এর ক্ষেত্রে সবার এক জায়গায় উপস্থিত না থাকলেও চলবে, কিন্তু 149-এর ক্ষেত্রে কি, সবার এক জায়গায় উপস্থিত থাকতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি মূল পার্থক্য। আর এছাড়া আরো সামনে যা যা আছে বিস্তারিত বললে আমরা বুঝবো। ধন্যবাদ, ধন্যবাদ। এখন আপনাদের আমি একটা উদাহরণ দিলাম, শুধু 34 কখন আসে আর শুধু 149 কখন আসে। এখন কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কোনো মামলায় 34ও আসতে পারে, আবার 149ও আসতে পারে। কিভাবে? আমি একটা উদাহরণ দিই, শুনেন। যে কবর থেকে লাশ উত্তোলন করবে, এটা গ্রামবাসী আগে থেকে পূর্ব পরিকল্পনা করে রাখছে। যদি আগামীকাল কবর থেকে লাশ উত্তোলন করতে আসছে, তাহলে 10 জন পরিকল্পনা করছে আগের গ্রাম থেকে লাশ উত্তোলন করতে আসলে যারা আসবে তাদের আমরা আঘাত করব, প্রতিহত করব। পরিকল্পনাটা করছে কয়জন? 10 জনে। এবং যখন ঠিকই কবর থেকে লাশ উত্তোলন করতে আসলো, ওই 10 জন তাদেরকে প্রতিহত করলো। করার সময় ওই 10 জনের সাথে গ্রামবাসী কিন্তু না যায়নি, গ্রামবাসী কিন্তু তাদের পূর্ব পরিকল্পনার সাথী ছিল না, কিন্তু ওই ইনস্ট্যান্টলি গ্রামবাসী ওই 10 জনের সাথে কি যোগ দিচ্ছে। ধরেন আমরা যখন বিশ্ব রোডে কোনো আন্দোলন হয়, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়, আন্দোলন কিন্তু দেখবেন শুরু করছে 10-12 জন, কিন্তু আস্তে আস্তে তাদের সাথে কি দিছে, যোগদান করেছে। তাহলে ওই 10 জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটে বাধা দিছে, কিন্তু সাথে সাথে তাদের সাথে অনেকগুলো লোক কি যোগ হয়ে গেছে, যারা বাধাটা দেয় নাই, কিন্তু তারা তাদের সাথে ওই মুহূর্তে কি ছিল, উপস্থিত ছিল, এবং তাদের কর্মকাণ্ডে তারা সম্মতি প্রদান করেছে। তাইলে এক্ষেত্রে যারা, যে 10 জন আপনার পূর্ব পরিকল্পনা ছিল, তাদের ক্ষেত্রে 333-এর সাথে যোগ হবে কত, 34। আর যারা গ্রামবাসী হঠাৎ করে যোগদান করছিল, তাদের সবাইকে দায়ী করার জন্য ব্যবহৃত কত, 149। বুঝতে পারছেন? তাহলে কখনো কখনো কোনো মামলার ক্ষেত্রে 34ও আসতে পারে, আবার কি 149ও আসতে পারে, শুধু 34ও আসতে পারে, শুধু 100 কি 49ও আসতে পারে। বুঝছেন? তানভীর বলেন তো, যে 34-এর ক্ষেত্রে লোক সংখ্যা কত, 2 বা ততোধিক, আর 149-এর ক্ষেত্রে 5 বা ততোধিক। এখন তানভীর আমি পাল্টা একটা প্রশ্ন করি, তানভীর বলেন তো, যে 5 জন লোক পূর্ব পরিকল্পনা অনুসারে, কেউ বলবেন না, ওনারা জিজ্ঞেস করতেছে, উনি উত্তর দিক। 5 জন লোক পূর্ব পরিকল্পনা অনুসারে আর একজন পথচারীকে হত্যা করছে, ছিনতাই করার সময় হত্যা করছে, তাই হত্যা করছে। এখন এই যে যে হত্যা ডেফিনেটলি 302 ধারায় অপরাধ, কারণ 302-এর সাথে ওই 5 জনকে দায়ী করার জন্য 34 আসবে নাকি 149 আসবে, তানভীর? 5 জন কিন্তু, আচ্ছা 5 জন কিন্তু, আবার বলে দিই, 2 এর অধিক 5 হোক বা 100 যদি পূর্ব পরিকল্পনা থাকে তাহলে আচ্ছা আরিফ সাহেব কি একমত কিনা? স্যার আমি একমত, কিন্তু হালকা একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে বলেন? বলো যে আগেই বলতে হবে যে 149-এর পূর্ব পরিকল্পনা থাকে না, আর 34-এর পূর্ব পরিকল্পনা থাকে, এই চোখে বলে দিতে হবে। এটা হলো বলে দিতে হবে। আচ্ছা শুনেন, অনেকে আপনারা ভাবেন কি, তানভীরের যে বলছিলাম আর কি, অনেকে 5 জন ভাবলেই ভাবেন হয়তো বা 149, অনেকের ধারণা 5 জন হইলেই 149। বিষয়টা কিন্তু তা না। 5 জন হইলে তো সেটা 34টাও কভার করতেছে, 34 তো 2 বা ততোধিক। তাহলে তো 5 জন তো 34-এর মধ্যেই পড়ে, পড়ে কিনা? তাহলে আমার মনে রাখতে হবে
যে এখানে যে বিষয়টা, যে 34-এর ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকে, 149-এ পূর্ব পরিকল্পনা থাকে না, এবং 34-এ সক্রিয় অংশগ্রহণ থাকতে হয়, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও পারে। আর 149-এ কি থাকতে হয় জানেন? সক্রিয় উপস্থিতি। এ জায়গায় সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে নাও পারে। ঠিক আছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রথম যে মামলাটা হয়েছে, ওই মামলার ওই দেখবেন, নালি কমপ্লেইন দেখবেন, কমপ্লেইন কোর্টে দায়ের করছিল, পরে এজাহার দায়েরের নির্দেশ দিছে। ওই জায়গা ওনার বিরুদ্ধে আসামি হলো মোট, প্রথমে হলো অনেক বেশ কয়েকজন, উনি, তারপরে ওই যে ওবায়দুল কাদের সাহেব, অন্যান্য যারা, ওই জায়গা 302 আছে, 34 আছে, 149 আছে। 302 দিয়া 34 দিয়ে দায়ী করছে গুটি কয়েকজন, যারা ওই যে ওনারা পরিকল্পনা করছে ওনাদের। আর 149 যে দায়ী করছে বিভিন্ন পুলিশ সদস্য টদস্য যারা আছে, ওই মুহূর্তে যারা যোগদান করছে, তাদের জন্য কত? 149। কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু খুনের জন্যই দায়ী। কেউ হচ্ছে 34 দ্বারা, কেউ হচ্ছে কত? 149 দ্বারা। জি। আচ্ছা, এই থামেন। আশা করি একটু হলেও আপনাদের ধারণা দিতে পারছি। এখন দেখেন ভিকারিয়াস লায়াবিলিটি রিলেটেড পরের পরেরটা দেখেন। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধের সহায়তার জন্য দোষী হয়, ধারা 109। যদিও 109 এখানে লিখেছি, বাট অপরাধের সহায়তা অনেকগুলো ধারা হয়, 109, 10, 11, 12, 13, 14, 15 অনেকগুলাই হয়। তো 109 হলো খুব সংক্ষেপে যদি বলি, প্ররোচনা। প্ররোচনা মানে হলো যে একজনকে আর একটা অপরাধ করতে প্ররোচিত করা। আরিফ সাহেবকে বললাম যে আরিফ সাহেব অমুক রেগিয়ে আঘাত করেন, আরিফ সাহেব অমুকের ঘরে আগুন দেন, আরিফ সাহেব অমুকের চুল ধরে টান দেন। তাহলে এই যে যে উনারা আমি প্ররোচিত করলাম, উনি অপরাধটা করুক বা না করুক, আমি প্ররোচনাকারী কিন্তু কি হবে? দায়ী হবো। উনি অপরাধটা করলে আমার সাথে একরকম, উনি অপরাধটা না করলে আমার সাথে কি আর এক রকম। কিন্তু প্ররোচনা করলেই প্ররোচনাকারী কি পাবে? সাজা পাবে। তাহলে 109-তে সাদা পাচ্ছে কয়জন বলেন তো? সর্বনিম্ন কয়জন? একজন। 34 দিয়ে দায়ী করতে পারবো সর্বনিম্ন কয়জন? দুইজন। 149 দিয়ে দায়ী করতে পারবো সর্বনিম্ন কয়জন? পাঁচজন। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বারটা দেখেন। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি গোল দিবেন অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী হয়, 120 খ। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য কি দোষী হয়? অপরাধমূলক ষড়যন্ত্র হচ্ছে, আমি একটা জিনিস মনে রাখেন, 34-এ আমরা কি পড়ছি? 34-এ পড়ছি দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে, তার মানে পূর্ব পরিকল্পনা ছিল, ওই পূর্ব পরিকল্পনা অনুসারে অপরাধটা সংগঠিত কি হয়ে গেছে, তখন ওই অপরাধের মূল ধারার যুক্ত হবে এবং সবাইরে দায়ী করার জন্য ধারার সাথে আসবে কত? 34। নাকি? কিন্তু যদি এরকম হতো যে দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা ঠিকই করছে, কিন্তু ওই অপরাধটা আর করতে পারে নাই, মানে আমরা এই জায়গায় সবাই মিলে পূর্ব পরিকল্পনা করলাম, যেহেতু বার কাউন্সিলের ফর্ম, মানে ফর্ম পূরণের ফি কমাই নাই, আগামীকাল গিয়ে আমরা বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করব। তো এই পূর্ব পরিকল্পনা অনুযায়ী যদি ভাঙচুর আমরা করতাম, তাহলে ওই ভাঙচুরের ধারার সাথে যুক্ত হতো কত? 34। আমরা পূর্ব পরিকল্পনা করছি কিন্তু ওই কাজটা আর করা আমাদের হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা দায়ী হব অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য। 120 খ। কত বলেন? 120 খ। অর্থাৎ সামনে আমরা বিস্তারিত করব, যদি দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার জন্য অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য সম্মত হয়, সেটারে কি বলে? অপরাধজনক ষড়যন্ত্র। তাহলে মাসুদদের যদি আমি একটু প্রশ্ন করি যে মাসুদ, 34-এর সাথে 120-এর ক্ষয়ের পার্থক্য কি? যে শুধু পূর্ব পরিকল্পনা করছে, কাজটা হয় নাই, সেক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্র 120 কত? খ। 120 খ। দুই বা ততোধিক। আচ্ছা, এগুলো সামনে আমরা সবগুলো বিস্তারিত করবো, এখন জাস্ট আপনাদের পদার্থ দায় সম্পর্কে একটা ধারণা দিচ্ছি, এর বেশি কিছু না। তারপরে দেখেন, বাংলাদেশের ভিতরে বা বাইরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণার সহায়তা করা, অপরাধমূলক ষড়যন্ত্র করার জন্য 121
এটা আপনাদের পুরাতন বইতে তাই না থাকলেও সমস্যা নাই, এই জায়গায় মেইন হলো ষড়যন্ত্রের সাজা। ষড়যন্ত্রের সাজা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা যুদ্ধ ঘোষণা করা, এটা ষড়যন্ত্রের সাজা আর কি। 6 নম্বরটা দেখেন, ভিভিআই, যেটা সামনেও বিস্তারিত পড়বো, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি খুন সহ ডাকাতির জন্য দোষী হয়। ধারা কত? 393। খুন সহ ডাকাতি। খুন সহ ডাকাতি কাকে বলে? যে 5 বা ততোধিক ব্যক্তি যদি ছিনতাই করে, 5 বা ততোধিক ব্যক্তি যদি কি করে বলেন, দস্যুতা করে বা ছিনতাই করে, তখন তারা কি করেছে বলে গণ্য হবে? ডাকাতি করেছে বলে গণ্য হবে। যদি 5 জন ব্যক্তি ডাকাতি করতে গিয়ে ডাকাত দলের সদস্য কাউরে খুন করে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, এই জায়গা তাদের পূর্ব পরিকল্পনা থাক বা না থাক, পূর্ব পরিকল্পনা মানে তাদের ডাকাতি করার পূর্ব পরিকল্পনা ছিল, কিন্তু ডাকাতি সংগঠনকালে যে খুন করবে এই পূর্ব পরিকল্পনা থাকতেও পারে, নাও থাকতে পারে, তবুও সবাই সমানভাবেই কি হবে? দায়ী হবে। আর এই জায়গা যদি ডাকাতি সংগঠনকালে কাউরে হত্যা করা হয়, তাহলে মামলাটা হবে শুধু 393 ধারায়। এ জায়গা 302ও লাগবে না, 34ও কি লাগবে না। সবাইরে দায়ী করতে 34 কি লাগবে না, কারণ 34 এর মধ্যে আছে। এটা হলো আপনার ইনস্ট্যান্ট নুডলস, এর মধ্যে সবকিছু দেওয়া আছে। তো আমাদের এই 396 ধারা থেকে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় বহুবার প্রশ্ন আসছে। প্রশ্নটা হলো এইভাবে, যে 5 জন লোক ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়ে ডাকাত ওই যে বাড়িতে ডাকাতি করতে গেছে সেই বাড়ির যে মুরব্বী সদস্য, সে বলতেছে যে তোমরা বাবা ডাকাতি করো, কিন্তু পরিবারের কোনো লোকজনের গায়ে হাত দিও না। এই কথা বলার সাথে সাথে ডাকাত দলের একজন সদস্য রাগ হয়ে ওই মুরব্বীরে মেরে ফেলছে। একজনে মারছে, ডাকাত দলের অন্য কোনো সদস্য কিন্তু মারে নাই। অন্যজন না মারলেও সবাই কি হবে? সমানভাবে দায়ী হবে। বুঝেছেন? আচ্ছা, এরপরে যদি এরকম হয়, চেয়ার আনেন, যদি এরকম হয় শুনেন, যে 5 জন ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়ে 5 জন আগে থেকেই বলে নিছে যে ভাই আমরা ডাকাতি করব, কিন্তু দোহাই লাগে আমরা কোনো খুন খারাপি করব না, এবং তারা একমত হয়েছে। পরবর্তীতে ঠিকই ডাকাতি করতে গিয়ে ওই ডাকাত দলের মধ্যে একজন আছে দেন বদমেজাজি, অন্য 4 জন বলছে যে গুলি করিস না করিস না, কিন্তু তারপরেও সে বলছে যে না গুলি আমি করবই, গুলি করে দিছে। বলেন তো অন্যরা দায়ী হবে কিনা? 396 ধারায় বলছে ডাকাতি সংগঠন কালে হত্যা করলে সবাই সমানভাবে দায়ী হবে, তাতে অন্যদের সম্মতি থাক বা না থাক, পূর্ব পরিকল্পনা থাক বা না থাক। এবং এই জায়গায় ডাকাতি সংগঠন কালে খুন করলে এই জায়গায় মামলাটা শুধু 396 ধারাই হবে। এই জায়গায় 396 সাথে 302 বা 34 আনার কোনোই প্রয়োজন নাই। 396 ধারায় ডাকাতির সময় যদি কোনো একজন ডাকাতি খুন করে, তাহলে আন্ডারলাইন করবেন, খুন সহ ডাকাতির জন্য 396 ধারায় কি হবে? দণ্ডিত হবে। তাহলে আমরা এই যে আমাদের দণ্ডবিধিতে পরার্থ দায় সংক্রান্ত যে ধারাগুলো পেলাম, দেখেন প্রথমে পাইছি অভিন্ন অভিপ্রায় কত? 34। 2 বা ততোধিক। সাধারণ উদ্দেশ্য কত? 149। 5 বা ততোধিক। অপরাধের সহায়তা বা প্ররোচনা 1 বা একাধিক। 1 বা একাধিক। অপরাধমূলক ষড়যন্ত্র 2 বা ততোধিক। বাংলাদেশের ভিতরে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র, এটাও 2 বা ততোধিক। আর খুন সহ ডাকাতি কত? 5 বা ততোধিক। তো এখন আমরা মূল জিনিসে পড়া শুরু করে, দেখেন অভিন্ন অভিপ্রায় এবং যৌথ দায়, কমন ইন্টেনশন এন্ড জয়েন্ট লায়াবিলিটি। প্রথমে আমরা চলে এসে দেখেন এখানে একটা জিনিস দেখেন, ছকে আছে 34 ধারা অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন, 35 ধারা অপরাধজনক জ্ঞান এবং অভিপ্রায়, ক্রিমিনাল নলেজ নিয়ে অপরাধ করলে এটা ব্র্যাকেটে একটু লেখেন একই অভিপ্রায়। 34 ধারা হলো অভিন্ন অভিপ্রায়, 35 ধারা একটু ব্র্যাকেটে লেখেন একই অভিপ্রায়। লিখছেন? 37 ধারা কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধের সহযোগিতা করলে, 38 ধারা অপরাধজনক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত থাকলে সবাইরে যৌথভাবে দায়ী করা যায়। একটু পরে আসতেছি। দেখেন আমরা প্রথমে 34 ধারা পড়া শুরু করি।
অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কতিপয় ব্যক্তি কর্তৃক সাধিত কার্যসমূহ acts done by several persons in furtherance of common intention। 34 ধারায় বলা হয়েছে, গোল দিবেন, যখন দুই বা ততোধিক ব্যক্তি অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য, আন্ডারলাইন করবেন, অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন মানে তাদের মধ্যে কি ছিল? পূর্ব পরিকল্পনা। কোন অপরাধমূলক কাজ করে, মানে পরিকল্পনা ছিল, অপরাধটাও সংগঠিত কি হয়ে গেছে, তখন তাদের প্রত্যেকে উক্ত অপরাধমূলক কাজের জন্য এমন ভাবে দায়ী হবে, আন্ডারলাইন করবেন, যেন কাজটি সে নিজে একা করেছিল। এই জায়গায় তারা সবাই এমন ভাবে দায়ী হবে যেন প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজটা করেছিল, মানে হলো তারা সবাই সমানভাবে দায়ী হবে। অভিন্ন অভিপ্রায় অর্থ দেখেন, দুই বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায়ে গোল দিবেন অপরাধ করলে তাদের অপরাধ করার অভিন্ন অভিপ্রায় ছিল বলে মনে করতে হবে। অভিন্ন অভিপ্রায় অর্থ হলো, আন্ডারলাইন করবেন, পূর্ব পরিকল্পনা, মনের পূর্ব সমাবেশ, অপরাধ সংগঠনে গঠিত দলের সদস্যদের মধ্যে গোল দিবেন পূর্ব আলোচনা এবং উক্ত পরিকল্পনা বা আলোচনা অনুযায়ী অপরাধ সংগঠন করা। এই অভিন্ন অভিপ্রায় নীতির উপর ভিত্তি করে কতিপয় ব্যক্তিকে সংগঠিত কোনো অপরাধের জন্য যৌথভাবে বা জয়েন্টলি কি দায়ী করা যাবে। তাহলে আমরা এখানে শর্ত সমূহতে চলে আসি। দেখেন যে 34-এর শর্ত সমূহ কি কি? সর্বনিম্ন দুই বা ততোধিক ব্যক্তি, তারপরে তারা কোনো অপরাধজনক কার্য কি করবে? সম্পাদন করবে। অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে তারা এমন অপরাধজনক কার্য সম্পাদন করবে। অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে মানে হলো তাদের পূর্ব পরিকল্পনা ছিল, তাহলে দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, ওই পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং সেটা অনুযায়ী কাজটাও কি করতে হবে। 4 নাম্বার দেখেন, অপরাধজনক কার্যটি সংগঠনে তাদের সকলের অংশগ্রহণ থাকবে, অর্থাৎ দলগতভাবে অপরাধ সংগঠনে প্রকৃত অংশগ্রহণ করা, সক্রিয় অংশগ্রহণ, তারা সবাই অংশগ্রহণ করবে। এটা যথেষ্ট যে আন্ডারলাইন করবেন, সে নিকটে কোথাও দাঁড়িয়ে থাকে, যেমন সে গেটে পাহারাদার হিসেবে দাঁড়াতে পারে এবং তার সহযোগীদেরকে আসন্ন কোনো বিপদের বিষয় কি অবগত করতে পারে। এখানে সকল প্রকৃত অংশগ্রহণ বা সক্রিয় অংশগ্রহণ মানে হলো যে সবাই ওই কাজটা করছে, কিন্তু ওই কাজটা করার সময় সবাই এক জায়গায় নাও থাকতে পারে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এক জায়গায় থাকাটা প্রয়োজনীয় না। 34-এর ক্ষেত্রে থাকবে সক্রিয় অংশগ্রহণ আর 149-এ থাকবে সক্রিয় উপস্থিতি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, একটা কেস রেফারেন্স দেখেন, আপনাদের পুরাতন বইতে নাই, বাট একটু পড়ি। দেখেন, বরেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পেরর, 1924 সালের একটা মামলা। এই মামলায় আছে, দেখেন যে 3 জন ব্যক্তি তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করতে পোস্টমাস্টারকে খুন করছে। কারে? পোস্টমাস্টারে। খুনের সময় গোয়া রুমের বাইরে উঠানে দাঁড়িয়েছিল এবং গুলি করে হত্যায় অংশগ্রহণ করেনি। গোয়া একজন আসামি, 3 জনের মধ্যে গোয়া একজন, কিন্তু সে হত্যায় কি অংশগ্রহণ করেনি, তিনি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। যেহেতু আসামিদের সকলের, আন্ডারলাইন করবেন, অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে পোস্টমাস্টারকে হত্যা করা হয়েছে, সেহেতু তাদের সকলের ক্ষেত্রে 34 ধারা প্রযোজ্য হবে। তারা সকলে 302 এবং সেই সাথে কি 34 ধারায় যৌথভাবে দায়ী হবে, যদিও তাদের ব্যক্তিগত কার্য কি কি ছিল, ভিন্ন ভিন্ন ছিল। একজন পাহারা দিচ্ছিল, একজন গুলি করছে, আর একজন গুলি করছে তার সাথে ছিল। সবাই কিন্তু একই ধরনের কার্য করে নাই, বাট সবাই সমানভাবে অংশগ্রহণ করেছে এবং ওই কাজটা করার জন্য তাদের সমান কি ছিল? পরিকল্পনা ছিল। তো এজন্য তাদের সবাইকে দায়ী করার জন্য আসবে কত? 302 এর সাথে কত? 34। জেনে রাখা ভালো। দেখেন, দণ্ডবিধির 34 ধারার মূল কথা হলো, অভিন্ন অভিপ্রায় নিয়ে সংগঠিত কোনো অপরাধজনক কার্যের জন্য কতিপয় ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, কতিপয় ব্যক্তিকে কি করা? যৌথভাবে দায়ী করা। তারপরে দেখেন 34 ধারা, আন্ডারলাইন করেন, সাক্ষ্য আইনের একটি নীতিমাত্র। বল দিবেন, এটা স্বতন্ত্র বা মৌলিক অপরাধ না। 34 ধারা সাক্ষ্য আইনের শুধু একটা কি ব্যক্তি, এটা কোনো স্বতন্ত্র অপরাধ না, মানে শুধু 34 ধারায় মামলা করা যায় না। 34 ধারায় শুধু মামলা করা যায় না। এরপরে যদি একটু পড়ি, দেখেন, কতিপয় ব্যক্তি অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন কমন ইন্টেনশনে অপরাধ করলে তাদের প্রত্যেকে একইভাবে দায়ী হবে এবং এমন ভাবে শাস্তি পাবে যেমনটি তারা দায়ী হতো বা শাস্তি পেত যদি তারা পৃথক পৃথক ভাবে অপরাধটি করত। এবং
কমন ইন্টেনশনের জন্য কোনো ব্যক্তিকে দায়ী করতে হলে আন্ডারলাইন করবেন, অপরাধটি অবশ্যই সংগঠিত হতে হবে। 34-এ যদি আপনি কাউকে দায়ী করতে চান, অপরাধটা অবশ্যই কি বলেন, সংগঠিত হতে হবে, এবং সেখানে গোল দিবেন সর্বনিম্ন 2 জন আসামি থাকতে হবে। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি একই অভিপ্রায় আর অভিন্ন অভিপ্রায়, সিমিলার ইন্টেনশন এন্ড কমন ইন্টেনশন। এই সিমিলার ইন্টেনশনের উপরে লেখেন ধারা 35, আর কমন ইন্টেনশনের উপর লিখবেন কত, ধারা 34। সিমিলার ইন্টেনশন বিষয়টা কি আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। ক, খ, গ, ঘ 4 জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে রুবেল ফকিরের বাড়িতে চুরি করতে গেছে। তারা একটা চোরের দল, এবং এই 4 জন পূর্ব পরিকল্পনা অনুসারে রুবেলের বাড়িতে চুরি করতে গেছে, এবং তারা যদি ধরা পড়ে বা চুরি করার পরে তাদের বিরুদ্ধে মামলা হইলে 379-র সাথে যুক্ত হবে কত, 34। তাদের সবার কত ছিল, অভিন্ন অভিপ্রায়। কিন্তু যদি এরকম হতো যে ক একজন চোর, খ একজন চোর, গ একজন চোর, ঘ একজন চোর, তারা নিজেদের মধ্যে কোনো যোগসূত্র ছিল না, কিন্তু ওই 4 জন একই দিনে কেউ কারোর সাথে যোগাযোগ নাই, 4 জন সবাই রুবেলের বাড়িতে চুরি করছে, তারা নিজে নিজেদের মতো গেছে যার যার দায়িত্বে। তো তখন ওই 4 জনকে একই মামলায় একই সাথে বিচার করা যাবে, ঘটনা একই দিনে করছে, যেহেতু একসাথে চুরি করতে গিয়ে ওই দিন 4 জন ধরা খাইছে। এটা কত, এটা হলো 35। কি বলেন, সিমিলার ইন্টেনশন, বুঝেন কিনা? ধরেন 5ই আগস্ট যখন ঘটনা ঘটলো, বঙ্গভবন সহ সংসদ ভবন সবাই জনগণ জায়গা কি গিয়ে যে জিনিসপত্র ছিল যার যা মন চাইছে সবকিছু নিছে না, তাহলে ওই কাজটা যারা পূর্ব পরিকল্পনা করে গেছে যে সরকার পতন হইলে সাথে সাথে বঙ্গভবনে গিয়ে হামলা করবো, যা যা আছে নিয়ে আসবো, তো তাদের ক্ষেত্রে আসবে কত, 34। আর যারা ওই যে কেউ হাঁস নেছে, মুরগি নেছে, কেউ ওই যে লাগেজ নিতে, এগুলা যার যার মতো করে গেছে, সবাই একই মামলা দায়ী করার জন্য তাদের আসবে কত, 35। বুঝেন কিনা? তাহলে পূর্ব পরিকল্পনা মিলে করে গেলে কত, 34, আর সবাই যার যার মতো করে গেছে, এটার বলে একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন, এটা কত, 35। আচ্ছা, একটু পরে দেখেন যে একই অভিপ্রায় এবং অভিন্ন অভিপ্রায়ের মধ্যে পার্থক্য আছে। অভিন্ন অভিপ্রায় হতে হলে কোন নির্দিষ্ট কার্য করতে পূর্ব পরিকল্পনা থাকতে হবে, কিন্তু একই একই অভিপ্রায়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা প্রয়োজনীয় না। একই অভিপ্রায়ের ক্ষেত্রেও পূর্ব পরিকল্পনা প্রয়োজনীয়, বাট সেটা কার কাছে, একজনের কাছে, যার যার কাছে, কার কার কাছে, যার যার কাছে। অভিন্ন অভিপ্রায়ের মধ্যে ওই পূর্ব পরিকল্পনা সবার মধ্যে থাকতে হবে। যেমন 4 জন ব্যক্তির চুরি করার অভিপ্রায় থাকতে পারে, কিন্তু চুরির বিষয়ে তাদের মধ্যে কোনো পূর্ব আলোচনা হয়নি, তারা একই দিনে একই স্থানে চুরি করতে গেল। এই ক্ষেত্রে তাদের যে চুরি করার অভিন্ন অভিপ্রায় আছে বলে তা বলা যাবে না, বরং তাদের অভিপ্রায় কি, একই। যদি এই 4 জন ব্যক্তি তাদের এই একই অভিপ্রায় বা চুরির বিষয়টি নিয়ে পূর্ব পরিকল্পনা করত, তাহলে তাদের মধ্যে চুরি করার কি থাকতো, অভিন্ন অভিপ্রায় সৃষ্টি হতো। তাহলে বিমল সাহেব বলেন তো, বিমল সাহেব অভিন্ন অভিপ্রায় একই অভিপ্রায় বুঝতেন কিনা, কি বুঝতেন বলেন? হ্যাঁ, একটা উদাহরণ দেন, উদাহরণ দেন, কি বুঝছেন, উদাহরণ দেন। আর একই অভিপ্রায়, একই অভিনয় কিন্তু পুরো পরিকল্পনায় একজন জায়গায় একই জায়গায় উপস্থিত হতে পারে। আরিফ সাহেবের শুনেন শুনেন, আমি বলি, ধরেন যে আরিফ সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওনার উপর কিছু দুর্বৃত্ত 2 বা ততোধিক লোক ওনার উপর হামলা করছে।
এটা হলো অভিন্ন অভিপ্রায়, 2 বা ততোধিক। আর আরিফ সাহেব গ্রামে এমন আকাম কুকাম করছে যে উনার উপর সবাই ক্ষিপ্ত, এবং উনি রাস্তা দিয়ে হেঁটে গেছে, 4 বাড়ির 4 জন এসে, ওই 4 জনের মধ্যে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তারা তার তার মতো করে এসে আরিফ সাহেবের উপর ঝাঁপাই করতে। তাহলে এই জায়গা হচ্ছে কি, একই অভিপ্রায়, একই অভিপ্রায়। যদি 5 বাড়ির 5 জন হয় তাহলে কি 150 হবে? পরিকল্পনা একসাথে পঁয়ত্রিশ আর 149 আচ্ছা শুনেন, 49-এর ক্ষেত্রে শুরু সবার এক জায়গায় থাকা লাগবে, বুঝতে পারছেন? সবার এক জায়গা থাকা লাগবে, এটা হলো ম্যান্ডেটরি, সক্রিয় উপস্থিতি। আর 34-এ সবার এক জায়গায় উপস্থিত থাকার প্রয়োজন নাই। সেম জিনিস, চুরিটা তো আর সবাই একই সাথে করে নাই, মনে করেন এক রাত্রে করছে। আচ্ছা দেখেন, কথা শেষ, আর বলবো না। আমরা 34 আর 149-এর পার্থক্য দেখি। পার্থক্য খুব সোজা, বিস্তারিত। 34-এ পূর্ব পরিকল্পনা থাকে, 149-এ পূর্ব পরিকল্পনা নাও থাকতে পারে, ধরে নেন যে থাকে না। আচ্ছা, সংখ্যাগত বিস্তারিত করলাম না। 34-এ সংখ্যাগত থাকে কত? 2 বা ততোধিক। আর 149-এ কত? 5 বা ততোধিক। সক্রিয় অংশগ্রহণ দেখেন, 34-এ প্রকৃত অংশগ্রহণ বা সক্রিয় অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে সক্রিয় উপস্থিতির থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু 149-এ থাকতে হবে কি, এই যে দেখেন, 149-এর ক্ষেত্রে অপরাধ সংগঠনে অংশগ্রহণ প্রয়োজনীয় না, সাধারণ সাধারণ সদস্য নিয়ে বেআইনি সমাবেশের সদস্য হিসেবে অপরাধ সংগঠনে শুধুমাত্র উপস্থিতি, মেয়ার প্রেজেন্সই যথেষ্ট। সবার এক জায়গায় কি থাকতে হবে হলো 149-এ, আর সবার এক জায়গায় থাকতে হবে না, কিন্তু অপরাধে অংশগ্রহণ করতে হবে, এটা কত? 34। দেখেন, 34 কোনো কি অপরাধ না, স্বতন্ত্র অপরাধ না। এখন দেখেন, 149-ও প্রকৃতপক্ষে স্বতন্ত্র অপরাধ না, বাট একটু এটা হলো আধা স্বতন্ত্র অপরাধ বলা যায়। কেন বলা যায়? যে যে জায়গায় 149 আছে সেই জায়গায় অবশ্যই একটা অপরাধ অবশ্যই আছে, সেটা হলো কি, বেআইনি সমাবেশ। কারণ ওই 149-এ বলছে যে বেআইনি সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে ওই অপরাধের দায় তারা সবাই সমানভাবে দায়ী হবে। তাহলে 149-ও অ্যাকচুয়ালি স্বতন্ত্র অপরাধ না, বাট বলা যেতে পারে 149-ও কি থাকে সবসময়, বেআইনি সমাবেশ থাকে। কিন্তু 34-এ কিন্তু বেআইনি সমাবেশ থাকে না। আর 149-এ অন্য কোনো অপরাধ তো থাকবেই, তার সাথে সাথে আর কি থাকে, বেআইনি সমাবেশ। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন, দণ্ডবিধির কোন ধারায় গোল দিবেন অভিন্ন ইচ্ছাজনিত বা কমন ইন্টেনশন কত ধারায়? 34 ধারায়। পেনাল কোডের 34 ধারার অধীন সাধারণ উদ্দেশ্য অপরাধ সংগঠনের ন্যূনতম আসামি হতে হবে কত? ন্যূনতম মানটা ভুল আছে, জ ফলাটা আগের নতে হবে। 3 নম্বর প্রশ্নটা দেখেন, চ সহ 5 ব্যক্তি, চ সহ 5 ব্যক্তি কে হত্যা করার পরিকল্পনা করে, পরিকল্পিত দিন তারিখ ও সময়ে তারা সকলে মিলে কে হত্যা করে। চ সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 302 এর সাথে কত ধারা আসবে? 302 এর সাথে কত? 34। কেউ কথা বলবেন না, যারা জিজ্ঞাসা করি সে একটু বলেন। এ তপন, চ সহ 5 ব্যক্তি পরিকল্পনা করতে শহরে হত্যা করার, কিন্তু হত্যা করতে পারে নাই, তো এই জায়গায় তারা কি অপরাধ করতে বলেন? বলবেন না? এই প্রশ্নটা পড়েন, 3 নম্বর প্রশ্নটা জোরে পড়েন, 3 নম্বর প্রশ্নটা জোরে পড়েন তপন সাহেব, 3 নম্বর প্রশ্নটা জোরে পড়েন, জোরে। হ্যাঁ, হ্যাঁ, তারিখ ও সময়ে তারা সকলে কে হত্যা করে। ভাষাটা যদি এরকম থাকতো, পরিকল্পিত দিন তারিখ ও সময়ে তারা সকলে কে হত্যা করতে গেলে ধরা পড়ে যায়, হত্যা করতে পারে না, তখন এই জায়গায় তারা কি অপরাধ করতে বলেন? রহিম সাহেব, কি করতে বলেন? হ্যাঁ,
কথা বলা যাবে না, যারে জিজ্ঞেস করবো সে কথা বলবেন, আর কেউ ডিস্টার্ব করবেন না। অপরাধমূলক ষড়যন্ত্র কেন, ব্যাখ্যা দেন। দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার পূর্ব পরিকল্পনা করলেই সেটা অপরাধমূলক ষড়যন্ত্র। আর অপরাধটা যদি সংগঠিত হয়ে যেত তাইলে তো ওই খুনের সাথে যোগ হতো 34, আর অপরাধটা তো সংগঠিত হয় নাই, তাই তারা সবাইরে সমানভাবে দায়ী করা যাবে 120 খ। 120 খ কিসের জন্য? অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য, এবং অপরাধমূলক ষড়যন্ত্র একটা স্বতন্ত্র অপরাধ। আচ্ছা দেখেন, এই ধারা 35 দেখেন, 35, অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে, অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে ব্র্যাকেটে লেখেন একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন। ব্র্যাকেটে লেখেন একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন। অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে ব্র্যাকেটে কি লিখবেন? একই অভিপ্রায় এবং সেই সাথে কি সিমিলার ইন্টেনশন। দেখেন এই অংশটুকু আমার বিস্তারিত পড়ার প্রয়োজন নাই, এর আগে ওই যে যে পড়ছিলাম একটা উদাহরণ চুরি করার, মনে আছে? আপনি জাস্ট টাইটেলটা মনে রাখবেন, অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে সেটা কত? 35, দুই বা 35 ততোধিক ব্যক্তি, এবং এটার আর এক নাম কি? একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন। কথা শেষ। আর এই জায়গায় যে উদাহরণ আছে এই উদাহরণ পড়ার প্রয়োজন নাই, আমরা সরাসরি চলে আসি ধারা 36। দেখেন ধারা 36, তাহলে আমরা 34-এ পেলাম কি? কমন ইন্টেনশন। 35-এ পেলাম কি? সিমিলার ইন্টেনশন। এখন আপনি বলতে পারেন যে তার 34-এ তো দুই বা ততোধিক, 35-এ কয়জন? 35-এও দুই বা ততোধিক। আচ্ছা 36 আসেন, দেখেন আংশিক কার্য করে এবং আংশিক কার্য বিরতির দ্বারা সাধিত ফলাফল। আপনার বইতে নাই, চুপ করে শুনেন। আচ্ছা লেখা থাকলে চুপ করে শুনেন। আংশিক কি করে? কার্য করে, আর আংশিক হচ্ছে কার্য বিরতি। একটু পড়ি দেখেন, যখন কোনো অপরাধ কোনো আংশিক কার্য এবং আংশিক কার্যবিরতির ফলাফল, সেক্ষেত্রে উক্ত অপরাধটি কোনো সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির মাধ্যমে সাধিত হয়েছে মর্মে গণ্য হবে। সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির দ্বারা কোনো অপরাধ করলে কোনো ব্যক্তি যেভাবে দায়ী হতো, আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির দ্বারাও অপরাধ করলেও অনুরূপভাবে দায়ী হবে। কিছুই বুঝেন নাই, উদাহরণটা পড়ি দেখেন। আরিফ বিথিকাকে হত্যার জন্য অভিযুক্ত। আরিফ বিথিকাকে স্বেচ্ছায় হত্যা করেছে আংশিক খাদ্যদান হতে বিরত রেখে এবং আংশিকভাবে তাকে মারধর করে। এই ক্ষেত্রে আরিফ বিথিকাকে কি হত্যার জন্য দায়ী হবে। এটার উদাহরণটা হচ্ছে এরকম যে আপনি না খয় মারছেন আর কি সাথে মার দিয়ে মারছেন, অত্যাচার করে, মানে শুধু অত্যাচারে মারা যায় নাই, আবার শুধু ওই যে যে না খয়ের এই দুইটার মারা যায়, দুইটার কম্বিনেশনে মারা গেছে। তাহলে এখানে ধরে নেওয়া হবে যে আপনি হত্যাই করেছেন, হয় আপনি পুরোটাই না খয়ে মারছেন অথবা কি পুরোটাই আঘাত করে মারছেন। বুঝতে পারছেন? আংশিক কার্য বা কি আংশিক কার্য বিরতির মাধ্যমে যদি আপনি কোনো অপরাধ করেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি টোটালি ওই কাজটা কার্যের মাধ্যমে করছেন অথবা টোটালি ওই কাজটা কি কার্য বিরতির মাধ্যমে করেছেন। কত দ্বারা? 36 দ্বারা। শুধু একটা আমি চাই নেই, কি চান নাই? মানে হালকা মার বা হালকা খাবার না দিয়ে হ্যাঁ, তাহলে বড় কোনো ঘটনা ঘটাতে চাই নেই, ঘটে গেছে। আপনি আপনি যদি মানে কথা শুনেন, আপনি যদি বলেন যে খেতে দেন নেই, খেতে নাই দিতে পারেন, খেতে না দিয়ে তাহলে আপনি ছেড়ে দেন, তাহলে ওর মানে কি কাজ? ঠিক আছে। আর যদি হালকা মেরে থাকেন মারার পরও ছেড়ে দেন, তাহলে ওর না খাওয়াইয়া রাখছেন কেন? মানে আপনি তারে মেরেছেন দুইটা কাজের একত্রিত করে। কি কি? একটা হলো তারে মারধর করছেন, আর শুধু মারধরে তার মারা যাওয়ার কথা না, মারধরের সাথে সাথে তারে কি না খাওয়াই রাখছেন। তো
তো দুইটার কম্বিনেশনে সে মারা গেছে। এখন ধরে নেওয়া হবে হয় আপনি টোটালি না খাই মারছেন, অথবা টোটালি কি মারধর করে মারছেন। মেইনলি আপনি হত্যার জন্য দায়ী হবেন, এগুলো কথা। আচ্ছা, তাহলে আমরা দেখেন 34-এ পাইছি অভিন্ন অভিপ্রায়, 35-এ পাইলাম কি একই অভিপ্রায়, 36-এ পাইলাম কি আংশিক কার্য আংশিক কার্যবিরতির ফলাফল। 37-এ চলে আসি, দেখেন কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে, এটা একটু আন্ডারলাইন করেন, কতিপয় কার্যের মানে এই জায়গা কার্য কয়টা, অনেকগুলা বা একের অধিক। কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করা, এটা কি দেখেন, যে ক্ষেত্রে কতিপয় কার্যের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন করা হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি একাকী বা যৌথভাবে অন্যের সাথে উক্ত, আন্ডারলাইন করেন একাকী বা যৌথভাবে, ঠিক একাকী বা যৌথভাবে উক্ত কাজসমূহের যে কোনো একটি কার্য করার মাধ্যমে উক্ত অপরাধ সংগঠনে ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করে, সেক্ষেত্রে সহযোগিতাকারীও উক্ত অপরাধটির জন্য দায়ী হবে। অপরাধজনক কার্যের সহযোগিতা একটি অপরাধ, ফলশ্রুতিতে কোনো অপরাধে অভিযুক্তকে ইচ্ছাকৃতভাবে সহযোগিতা কি শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ সংগঠনে ইচ্ছাকৃত সহযোগিতা শাস্তির ধারা প্রয়োগ করার পূর্ব শর্ত। উদাহরণটা দেখি তাহলে ভালো বুঝবো। দেখেন উদাহরণ, বইয়ের উদাহরণ সরাসরি, মানে আপনারা দুই দুই বা ততোধিক ব্যক্তি পরিকল্পনা করছেন একটা কাজ করবেন, বাট ওই কাজটা করবেন ধাপে ধাপে। কাজটা কি ধাপে ধাপে, তাহলে আপনি যদি আপনার ধাপ করেন এবং ওই কাজটার জন্য সম্পূর্ণ কাজের জন্য আপনি দায়ী হবেন, সমানভাবে দায়ী হবেন। কিভাবে? আরিফ ও বিথিকা আলাদা আলাদা ভাবে ও ভিন্ন ভিন্ন সময়ে স্বল্প মাত্রার বিষ প্রয়োগ করে চন্দনকে খুন করার জন্য একমত হয়। চন্দন একজন ব্যক্তি, ধরেন আপনাদের একজন সহপাঠী, তা আরিফ আর বিথিকা এই জায়গায় অন্য পরিকল্পনা করছে যে আরিফ দাদা একদিন চন্দনকে আপনি সাথে করে নিয়ে যাবেন, আপনি চা খাওয়াবেন, একদিন আমি চা খাওয়াবো, এবং ওই চাতে হালকা হালকা করে কি বিষ যাবে। একদিনের মারবো না, একদিনে মারলে তো আমাদের উপর সন্দেহ আসবে, তো হালকা হালকা করে আপনি একদিন বিষ খাওয়াবেন, আমি একদিন বিষ খাওয়াবো, এইভাবে চন্দন একদিন কি মারা যাবে। বাট ওনারা কি একদিনে মারার পরিকল্পনা করছে না, কতিপয় কাজের মাধ্যমে এটা কাজটা করার কি পরিকল্পনা করছে। আরিফ ও বিথিকা চন্দনকে খুন করার লক্ষ্যে চুক্তি মোতাবেক চন্দনকে বিষ প্রয়োগ করে। চন্দনের উপর প্রয়োগকৃত কতিপয় মাত্রার বিষের প্রভাবে চন্দনের কি হয়, মৃত্যুবরণ করে। যদিও আরিফ ও বিথিকার কার্য পৃথক, কারণ তারা পৃথক পৃথক ভাবে ও ভিন্ন ভিন্ন সময় বিষ প্রয়োগ করেছে, তথাপি তারা চুক্তি মোতাবেক খুন সংগঠনে স্বেচ্ছায় সহযোগিতা করেছে, এবং এই কারণে তারা উভয় উক্ত কিসের জন্য দায়ী হবে, খুনের জন্য দায়ী হবে। আমি একটু উদাহরণটা এইভাবে দেই, ধরেন যে আরিফ ও বিথিকা পরিকল্পনাটা করছে, প্রথম দিন আরিফ নিয়ে গেছে চন্দন দিয়ে, আরিফ সাহেব প্রথম দিন বিষ খাওয়াইছে। প্রথম দিন বিষ খাওয়ানো, বিথিকা কিন্তু ছিল না, বিথিকা তো বাড়ি চলে গেছে, আরিফ সাহেব নিয়ে গেছে, কিন্তু ওনাদের পূর্ব থেকে কি আছে, পরিকল্পনা আছে। প্রথম দিন আরিফ সাহেব বিষ খাওয়াইছে, চন্দন প্রথম দিনই মনে করেন যে ফিট হয়ে গেছে, মারা গেছে। তাহলে বিথিকার বিষ কিন্তু খাওয়ানো লাগে নাই, আরিফ সাহেবই খাওয়াইছে। বলেন তো বিথিকা দায়ী হবে কিনা? বিথিকাও এই জায়গায় আরিফ সাহেবের সাথে কি দায়ী হবে। আবার যদি এরকম হতো যে আরিফ সাহেব বিষ খাওয়াইছে, মারা যায় নাই, পরের দিন 2 দিন পর বিথিকা আবার বিষ খাওয়াইছে, ওই দিন মারা গেছে, তাহলে বিথিকার বিষ খাওয়ানিতে মারা গেছে, আরিফ সাহেব দায়ী হবে কিনা? আরিফ সাহেবও সমানভাবে দায়ী হবে। ঠিক আছে, এখন অনেকের তরফ থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা আমি উত্তর বলে দিই। তো আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে এই জায়গা 34 আর 37-এর ভিতর পার্থক্য কি? এই জায়গা 34 আনলেই তো হতো। 34-এর একটা আপডেটেড ফর্ম হচ্ছে 37, যে 34 তো সমগ্র কিছুর মধ্যেই পড়ে, আর 37টা হলো যে ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি কোনো কাজ করতে চাই, কি একটা অপরাধমূলক কাজ একটাই, কিন্তু ওই কাজটা আমি করতেছি কি খন্ডে 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 ধাপে ধাপে, তখন আসবে কত 37। বুঝতে পারছেন? এবং যদি বাস্তবের কথা আপনি বলেন, আমাদের কোর্ট কাছারিতে এই 34, 35, 36, 37, 38 এর মধ্যে শুধু প্রয়োগ হয় কোনটা জানেন? 34 প্রয়োগ হয় না। আর মামলাটা এমন ভাবে সাজানো হয় যাতে ওই জায়গা কি ম্যাচ করে। আমি তো কইলামই আমার কথাও শোনে না, কিন্তু আবার সত্যই শোনে। বলেন বলেন বলেন।
আর মধ্যে হচ্ছে একজন হচ্ছে নিচে পাহারা দিচ্ছে আর একজন হচ্ছে ধরেন মানে ইনফরমেশন দিচ্ছে হ্যাঁ, বাসায় থেকে আর হচ্ছে একজন হচ্ছে তালা ভাঙলো আর একজন হচ্ছে দেখা দিচ্ছে এই একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে যে আপনি যেমন ধরেন একজনকে মারার জন্য একজন দৌড়ে দিল বা একজন দা দিল আর একজন হচ্ছে ধরেন 20 টাকা দিল এইভাবে মানুষ। তো এখন পরেরটা তো বিভিন্ন রকমের কনফিউশন করে এটা তো ধরেন 237 সরি 37 আর প্রথমটা কি 34 যদি আসে তো কেন এক রকমের না দুইটাই চলছে। আচ্ছা, আবার বলেন কি বলছেন, আমি বুঝি না, আবার বলেন। ধরেন ধরেন 5 জন লোক পরিকল্পনা নিয়ে একটা ব্যাংকে ডাকাতি করার উদ্দেশ্যে একজন নিচে আছে আর একজন হচ্ছে ধরেন টাকা দিতে 34-এর দরকার নাই, ডাকাতি না ধরেন মানে ব্যাংকে আর কি চুরি করতে আর চুরি করতে গেছে। ডাকাতি জি, চুরি করতে গেছে তো ধরেন একজন মারতে গেছে। হ্যাঁ, তো একজন আছে ধরেন ইনফরমেশন দিচ্ছে যেমন এবং যাচ্ছে বা এই করতেছে আর একজন হচ্ছে যারা পাহারা দিচ্ছে একজন হচ্ছে ধরেন ঢুকলো আর একজন ভালো আর একজন আর কি চুরি করে নিয়ে আসছে। এই একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে যে ধরেন যদি কাউকে মারবে আর যদি কেউ হচ্ছে ধরেন আপনার টাকা দিল, কেউ হচ্ছে ধরেন বিষ দিল, আবার কেউ হচ্ছে ধরেন দা দিল, এইভাবে confusion করে। ধন্যবাদ। শুনেন, ওই যে যে আপনি প্রথম যেটা বলছেন যে 5 জন ব্যক্তি মারতে গেছে, একজন ভিতরে ধরেন অস্ত্র নিয়ে গেছে, একজন বাইরে দাঁড়ায় আছে, আর একজন অন্য জায়গায় আছে, এটা হলো 34। আর যে ক্ষেত্রে আমি কোনো কাজ পার্ট বাই পার্ট মানে হলো 5 জনের যোগসূত্র নাই, এক একজনের মতো করে, তো ওই যে একজন টাকা দিছে আর একজন মারছে আর একজন ই করছে, তো এই ক্ষেত্রে আসবে হচ্ছে 37। কাইন্ড অফ পার্ট বাট সবাই তো ওই আলটিমেটলি সবগুলো জোড়া দিয়ে একটা অপরাধ হচ্ছে। আমি বলতেছি, বলেন, আপনি বলেন। মানে আপনার কথা হচ্ছে যে ধরেন ওনাদের আলটিমেট উদ্দেশ্য হলো চুরি করা, ঠিক আছে, এবং চুরিটা একই সময় করতে গেছেন কিন্তু সবার পার্ট বাই পার্ট আলাদা আলাদা ভাগ করা। তো এটা হচ্ছে আমার 34, যে সবাই একসাথে সমানভাবে ওই কাজটাই করতে অংশগ্রহণ করেছি। আর 37-এর কথা যেটা বলছে যে যখন কতিপয় কার্য আমরা করার পরিকল্পনা করছি যে তুমি এইটুক করবে আমি এইটুক করব, তাহলে ওই জায়গায় খুনের কথা যদি বলেন একজন টাকা দিয়েই শেষ, আর একজন তো বলবো যে তুমি একদিন বিষ খাওয়াবা, তুমি আর একদিন ওরে হালকা আঘাত করবা, আবার পরের দিন তুমিও একদিন ওরে হালকা আঘাত করবা, মানে ঘটনাগুলো একসাথে না, ঘটনাগুলো কি একসাথে না, সময় নিয়ে। সেই ক্ষেত্রে কত 37। আর যখন টোটাল প্রক্রিয়াটা একসাথে পার্ট বাই পার্টি হচ্ছে কিন্তু কি একসাথে, সেই ক্ষেত্রে কত 34। আচ্ছা, আপাতত আপাতত আমাদের সময় অল্প, আপাতত এতটুকু মনে রাখেন, 34 তো বুঝেন, আর 37-এর বিষের উদাহরণ দিয়ে মনে রাখেন, কিসের বিষ খাওয়ানোর উদাহরণ, একদিন রুবেল খাওয়াইছে একদিন ইমন খাওয়াইছে। আর হ্যাঁ, তো এটাই হতো কত 37। তাহলে আমরা 34 জানলাম অভিন্ন অভিপ্রায়, 35 জানলাম একই অভিপ্রায়, 37 জানলাম সরি 36 জানলাম কতিপয় কার্য আর কতিপয় কি কার্য বিরতি, মানে আংশিক কার্য আংশিক কার্যবিরতি কত 36। 37 জানলাম যে কতিপয় কাজের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন করা, অবশ্যই 2 বা ততোধিক ব্যক্তি কত 37। এবং সবশেষে এখন যেটা পড়বো সেটা হচ্ছে 38। তবে 38 পড়ার আগে এখানে একটু বিগত বছরের প্রশ্নটা পড়ি, দেখেন। এক্স ওয়াই জেড কে পৃথক পৃথক সময়, এই ইয়া আলামিন সাহেব এই উদাহরণটা দেখেন, পৃথক পৃথক সময়ে এক্স ও ওয়াই জেড কে পৃথক পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রার বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে, কিন্তু এক্স এর প্রদত্ত বিষের মাত্রার কারণে জেড কি মারা যায়। অপরাধটা কিন্তু তারা একই সময় একই সাথে করার পরিকল্পনা করে নাই, করছে কি ভিন্ন ভিন্ন সময়, কিন্তু যেদিন এক্স বিষ দিছে সেই দিনই জেড মারা গেছে। উক্ত মৃত্যুর জন্য কে বা কারা দায়ী বলেন? তারা কে? উভয়। বুঝতে পারছেন? 3 জনে দায়ী করতেছেন। আচ্ছা, যে মারা গেছে তারাও দায়ী করেন না, এই জায়গায় দায়ী শুধু কে এক্স ও ওয়াই, যদিও বিষ প্রয়োগ করেছিল শুধু কে এক্স। ধরেন এক্স বিষ প্রয়োগ করছে জেড মারা যায় নাই, কিন্তু ওয়াই এর বিষ প্রয়োগ করার পর জেড মারা গেছে, তবুও কিন্তু তারা দুইজনই দায়ী হবে। কত 37। আচ্ছা, এখন আমরা চলে এসে 38 ধারা দেখেন,
38 ধারা, অপরাধজনক কার্যে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দোষী হতে পারে। ধারা কত? 38। এখানে একটা জিনিস 38-এ মনে রাখতে হবে যে কাজ হইছে একটা, অপরাধজনক কার্য হইছে কয়টা? একটা, কিন্তু দুইজন দুই প্রকারের সাজা পাবে। দুইজন দুই প্রকারের সাজা পাবে। কিভাবে? যে বিষয়টা এরকম, ধরেন আলামিন সাহেব আর বিথিকার মধ্যে হঠাৎ করে ওনাদের মধ্যে তো প্রায় বেঁধে যায়, তো আলামিন সাহেব আর বিথিকার মধ্যে তর্কাতর্কি শুরু হয়েছে হঠাৎ করে ক্লাসে। তর্কাতর্কি শুরু হইলে তো বিথিকা ধরেন হঠাৎ উত্তেজিত হয়ে আলামিনের উপর মানে আঘাত করার জন্য আলামিনের উপর উদ্যত হতে যাচ্ছে আর কি। চড়াও হচ্ছে, চড়াও হতে যাচ্ছে। এখন চড়াও হতে গেলে আলামিনের উপর আগে থেকে ধরেন একটু রাগ আছে আর একজনের, এ জায়গায় কার রাগ আছে? কার? আচ্ছা রুবেল কো, রুবেল নাই। রুবেল রুবেল বিথিকার হাতে যে দিদি খালি হাতে যাবেন কা, এই যে দেখেন পাশে ভালো একটা এই 1 নাম্বার মাটির ইট আছে, এই ইট খান আপনি হাতে নেন। তা রুবেল সিস্টেম করে বিথিকার হাতে কি ইটটা ধরাই দিচ্ছে। এখন বিথিকা আলামিনকে ইট দিয়ে মাথায় এমন আঘাত করছে যে আলামিন সাহেব জায়গায় মারা গেছে। তো এখন এই জায়গায় ঘটনা হয়েছে একটা, আলামিন সাহেবের হত্যা, মারা গেছে। বাট এই জায়গায় বিথিকা সাজা পাবে নিন্দনীয় নরহত্যার জন্য। এবং ওই যে যে রুবেল রুবেল যদিও আঘাতটা করে নাই, তথাপি এই জায়গায় রুবেল সাজা পাবে কিসের জন্য? খুনে সহায়তার জন্য। খুনে সহায়তার জন্য। কেন? আমি একটু বলি, দেখেন ব্যাখ্যা দিই। বিষয়টা হলো যে আমরা সামনে পড়বো যে নিন্দনীয় নরহত্যা এবং খুনের মধ্যে মূল পার্থক্য হলো যদি কোনো কাজ ইনস্ট্যান্টলি করা হয়, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কোনো হত্যা করা হলে সেটা নিন্দনীয় নরহত্যা, সেটা খুন হয় না। যেহেতু বিথিকার আগে থেকে পরিকল্পনা ছিল না, বিথিকা জাস্ট করতে চাইছে, তাৎক্ষণিক উত্তেজিত হয়ে আলামিন মেরে ফেলছে, তো বিথিকা এটা খুন করে নাই, ওনার হইছে কি? নিন্দনীয় নরহত্যা। কিন্তু রুবেলের আগে থেকেই পূর্ব পরিকল্পনা ছিল, সে ঠান্ডা মাথায় এই পরিকল্পনাটা বাস্তবায়ন করছে কার মাধ্যমে? বিথিকার মাধ্যমে। সো রুবেল এখানে দায়ী হবে কিসের জন্য? খুনের জন্য, খুনের সহায়তার জন্য। বুঝতে পারছেন? তো এখানে তাহলে আমার মনে রাখতে হবে যে কাজ হয়েছে কয়টা? একটা, কিন্তু ওই একই অপরাধজনক কাজের জন্য শাস্তি পাচ্ছে দুইজন। কিভাবে? দুই রকম। একটু পড়ি দেখেন। যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য সংগঠন নিয়োজিত বা জড়িত হয়, সেক্ষেত্রে তারা সেই কাজের মাধ্যমে ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। উদাহরণটা দেখি, দেখেন। গুরুতর উত্তেজনার এমন পরিস্থিতিতে আরিফ জামানকে আক্রমণ করেছে যে সে জামানকে হত্যা করলে সেটা খুন বলে গণ্য নয়, এমন নিন্দনীয় নরহত্যা হবে। মানে গুরুতর উত্তেজনাকার পরিস্থিতিতে আরিফ যদি জামানকে হত্যা করে তাহলে সেটা খুন হবে না, সেটা হবে কি? নিন্দনীয় নরহত্যা। জামানের প্রতি বিথিকার বিদ্বেষ থাকায় এবং তাকে হত্যা করার অভিপ্রায়ে কোন প্রকার উত্তেজনা না থাকার পরেও জামানকে হত্যা করতে বিথিকা আরিফকে কি করেছে? সহায়তা করছে। বিথিকার আগের থেকেই জামানের উপর রাগ ছিল, তো জামানকে হত্যা করার জন্য বিথিকা কারে সহায়তা করছে? আরিফ রে। ওই যে সহায়তা কিভাবে করে আমি একটু আগেই বললাম, ধরেন পাশ থেকে একটা অস্ত্র ধরাই দিচ্ছে। এই ক্ষেত্রে যদিও আরিফ ও বিথিকা উভয়ই জামানকে হত্যায় জড়িত, তথাপি বিথিকা খুনের জন্য দোষী হবে এবং আরিফ দোষী হবে কিসের জন্য? নিন্দনীয় নরহত্যার জন্য। আরিফ তো সরাসরি কাজটা করেছে, তো সে তো আকস্মিক উত্তেজিত হয়ে কাজ করছে, সে হইতে নিন্দনীয় নরহত্যার সাজা পাবে। আর বিথিকা যে আগে থেকেই উনি যে কাজটা করেছে আরিফকে দিয়ে পূর্ব পরিকল্পনা ছিল, তো বিথিকা দায়ী হবে কিসের জন্য? খুনের জন্য। তো 37 আর 38 ধারার ভিতরে তাহলে প্রকৃতপক্ষে পার্থক্য কি? 37 ধারায় কিন্তু দুইজনের অভিপ্রায় কি থাকে? একই থাকে, কিন্তু এই কাজটা বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে করতে চাইছে। এটা হলো কত? 37। আর 38-এর ক্ষেত্রে
দুইজনের অভিপ্রায় কিন্তু একরকম থাকে না, একজন ইনস্ট্যান্টলি কাজটা করেছে আর একজন করছে পূর্ব পরিকল্পনা অনুসারে। এটা হলো কত? 38। তো তাহলে আমাদের মনে রাখতে হবে অভিন্ন অভিপ্রায় 34, একই অভিপ্রায় 35, আংশিক কার্য আংশিক কার্যবিরতি কত? 36, কতিপয় কার্যের মাধ্যমে অপরাধ সংগঠন কত? 37, আর অপরাধজনক কার্য একটা, বাট বিভিন্ন জন বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে কত? 38। তো এখানে যে প্রশ্ন টশ্ন আছে এগুলা মোটামুটি আমরা পড়ে ফেলবো। এখানে 14 নম্বর প্রশ্নটা একটু পড়ি, দেখেন। ক ও খ আলাদাভাবে বিভিন্ন সময় অল্প মাত্রার বিষ প্রয়োগ করে গ কে খুন করার জন্য একমত হয়। ক ও খ গ কে খুন করার লক্ষ্যে চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করলে গ মারা যায়। কত দ্বারা বলেন তো? 37। ক ও খ উভয় কি কিসের জন্য দায়ী হবে? খুনের জন্য দায়ী হবে। 15 নাম্বারটা দেখেন। এ এবং বি উভয় যৌথ কারারক্ষক এবং তারা কারাবন্দী জেড এর দায়িত্বে আছে। সেখানে তারা 6 ঘন্টা পর পর দায়িত্ব পালন করে। জেড কে হত্যার অভিপ্রায়ে এ এবং বি তাদের প্রত্যেকের দায়িত্বের সময় জেড কে খাদ্য সরবরাহ করা হতে অবৈধভাবে কি রাখে? বিরত রাখে। ফলশ্রুতিতে অনাহারে জেড মৃত্যুবরণ করে। উক্ত মৃত্যুর জন্য কে দায়ী হবে? তারা উভয়। 37 দ্বারা পার্ট বাই পার্ট করতে চাইছে যে আমি যখন ডিউটি দেবো আমি খাবার দেবো না, তুমি যখন ডিউটিতে আসবা তুমি খাবার দিবা না। তাহলে এই ছিল আমাদের 34, 35, 36, 37 আর কত? 30। আমরা চলে এসে দেখেন দণ্ড সম্পর্কিত পানিশমেন্ট 53 ধারা পড়া শুরু করে। দেখেন 53 শাস্তি বা দণ্ডের প্রকারভেদ। দণ্ডবিধিতে গোল দিবেন 5 প্রকার দণ্ডের বা শাস্তির উল্লেখ আছে। কয় প্রকার? গোল দেন 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে মৃত্যুদণ্ড বা ডেথ সেন্টেন্স। ডেথ সেন্টেন্সের আর এক নাম ক্যাপিটাল পানিশমেন্ট। যাবজ্জীবন কারাবাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, পাশে লেখেন সর্বদা সশ্রম। যাবজ্জীবন কারাদণ্ডর পাশে লেখেন সর্বদা সশ্রম, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। 3 নম্বরে দেখেন কারাবাস। কারাবাস হতে পারে, কারাবাস আবার 2 প্রকার, একটা হলো সশ্রম আর একটা কি বিনাশ্রম। অনেকে প্রশ্ন করেন তার কারাবাস আছে কারাদণ্ড আছে, দুইটা কি দুই জিনিস? না, কারাবাসও যা কারাদণ্ড তাই। তো কারাবাস বা কারাদণ্ড আবার কয় প্রকার? সশ্রম বা বিনাশ্রম। যাবজ্জীবন কারাদণ্ড কয় প্রকার? যাবজ্জীবন কারাদণ্ডই, ঠিক আছে। 4 নম্বরে দেখেন সম্পত্তি বাজেয়াপ্ত, ফরফেইচার অফ প্রপার্টি, সম্পত্তি কি করা? বাজেয়াপ্ত করা। 5 নম্বরে দেখেন অর্থদণ্ড বা কি ফাইন। এবং এখানে একটা কথা মনে রাখা দরকার যে তাহলে মোট সাজা কয় প্রকার? 5 প্রকার। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত আর কি অর্থদণ্ড। অর্থদণ্ডের আর একটা বলা যেতে পারে জরিমানা। কি জরিমানা? এবং একটু স্টার দিয়ে লেখেন যে ক্ষতিপূরণ পোক অনুমোদিত সাজা নয়। ক্ষতিপূরণ, সম্পত্তি ক্রোক এগুলা কি অনুমোদিত সাজা হয়। হ্যাঁ, বাজেয়াপ্ত আর ক্রোক এক জিনিস না। বাজেয়াপ্ত মানে হলো বাজেয়াপ্ত করে নিয়ে নেয়। ক্ষতিপূরণ, ক্রোক এগুলা কিন্তু দণ্ডবিধির অনুমোদিত সাজা নয়। এখান থেকে যে প্রশ্নটা আসে যে কোনটি অনুমোদিত সাজা কোনটি অনুমোদিত সাজা নয়, তাহলে ক্ষতিপূরণ এবং ক্রোক এটা কি দণ্ডবিধির অনুমোদিত সাজা? বেত্রাঘাত কি অনুমোদিত সাজা? না। জেনে রাখা, জেনে রাখা দেখেন, জেনে রাখা ভালো যে দণ্ডবিধির অধীন বেত্রাঘাত এবং যাবজ্জীবন দ্বীপান্তর আন্ডারলাইন করেন অনুমোদিত সাজা না। বেত্রাঘাত আর কি যাবজ্জীবন দ্বীপান্তর অনুমোদিত সাজা না। তো বেত্রাঘাতের সাথে আরো যুক্ত হবে ক্ষতিপূরণ ক্রোকও অনুমোদিত সাজা হয়। তাহলে ক্ষতিপূরণ আর জরিমানার মধ্যে কি পার্থক্য? হোসেনকারী বলেন তো ভাই, হোসেনকারী ক্ষতিপূরণ আর জরিমানা।
দুইটাই অনুমোদিত সাজা না, তাই তো পার্থক্য হইলো না। পার্থক্য কি, মানে সরি, জরিমানা তো অনুমোদিত সাজা আর ক্ষতিপূরণ অনুমোদিত সাজা না, এই পার্থক্য ছাড়া আর কি পার্থক্য বলছি সেটা বলেন। এর আগেও আমি বলছি, সেইটুক জানতে চাচ্ছি। বলবেন না কেউ, বলবেন না কেউ। মিলন শিকদার বলেন। ওমর ফারুক। বাদী বিবাদীটা আমার কাম নাই, বলবো যে যে ক্ষতিপূরণ দেয় পায় আর একজন, আর যারা জরিমানা করে পায় কে, কথা শেষ। বুঝতে পারছেন? ক্ষতিপূরণ পাওয়ার নির্দেশ দিলে, ক্ষতিপূরণ দিতে বললে যে ক্ষতিপূরণ দিবে পাবে কে, আর এক পক্ষ, আর যদি জরিমানা হয় পাবে কে, রাষ্ট্র। বুঝেছেন? এখন প্রশ্ন হলো, শুনেন, এই আহ বেত্রাঘাত অনুমোদিত সাজা না, ঠিক আছে, কিন্তু আমাদের যখন ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম, ফৌজদারি কার্যবিধি 32-এর 1 যেটা আছে, সেখানে বলছে যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তারা ওই 5 বছর কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, নির্জন কারাবাস সহ এবং সেই সাথে কি বেত্রাঘাত প্রদান করতে। এখন আপনি বলতে পারেন যে স্যার, বেত্রাঘাত তো এই দণ্ডবিধির 53 ধারা অনুসারে অনুমোদিত সাজা না, অর্থাৎ বাংলাদেশে কোনো আইনে বেত্রাঘাত প্রদানের কি নাই, সুযোগ এখন নাই। কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু বেত্রাঘাত প্রদানের ক্ষমতা আছে। এখন ক্ষমতা আছে আর প্রদান করা জিনিসটা কিন্তু এক জিনিস নয়। আমি উদাহরণ দিছিলাম এইভাবে, যে আপনার ছোটবেলার একটা জামা আপনি ভালোবেসে রেখে দিছেন, এখন ক্লাস 9-এর বা 7-8-এর জামা এখনো রেখে দিছেন, কিন্তু এই বয়সে এসে কি ওই জামা এখন আবার আপনার ফিট হবে? হবে না, কিন্তু ওই জামা কিন্তু এখনো আপনার কাছে আছে। বুঝতে পারছেন? তো উনি দিতে পারতেছে না, মানে উনি প্রদান করার এখন আর কি নাই, বিধান নাই, কিন্তু উনার কিন্তু দেওয়ার ক্ষমতা আছে। কততে? 32-এর 1-এ। এখন বাংলাদেশ সরকার যেহেতু রাষ্ট্র, এখনো তারে ওই ধারাটা থেকে বেত্রাঘাত এখনো বাতিল করে নাই। বাতিল যেহেতু করে নাই, তার মানে এখনো আইনে কি বলবৎ আছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত বেত্রাঘাত প্রদান করতে পারে, উত্তর হবে কি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তো একটু যদি দেখেন, আহ আমাদের একটা কথা একটু শুনে রাখেন ভাই, শুনেন শুনেন। বর্তমানে যদি কোথাও যাবজ্জীবন দ্বীপান্তর, ট্রান্সপোর্টেশন ফর লাইফ, এই সাদাটা যদি কোনো ধারায় বলা থাকে, ওইটা দ্বারা বুঝতে হবে সেটা হলো যাবজ্জীবন কারাদণ্ড। যদি কোথাও ট্রান্সপোর্টেশন ফর লাইফ শব্দের কথাটা লেখা থাকে, এই কথাটা দ্বারা বুঝতে হবে কি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এই জায়গায় ধারা 53 কদে একটু লিখতে পারেন, ধারা 53-র কদে ব্যাখ্যা দিছে যে যদি কোথাও স্বল্প মেয়াদী দ্বীপান্তর কথাটা উল্লেখ থাকে, তাহলে সেই সাজা বাতিল বলে গণ্য হবে। একটু লেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি, যে ধারা 53 ক দিয়ে লেখেন যে স্বল্প মেয়াদী দ্বীপান্তর বাতিল বলে গণ্য হবে। স্বল্প মেয়াদী দ্বীপান্তর বাতিল বলে গণ্য হবে। হ্যাঁ, স্বল্প মেয়াদী দ্বীপান্তর বাতিল বলে গণ্য হবে। একটু বুঝেন, এই যদি কোথাও লেখা থাকে যাবজ্জীবন দ্বীপান্তর, সেটা দ্বারা কি বুঝাবে? যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আমরা যেটা জানি না, যে যদি কোথাও লেখা, যদি কোনো আইনে যদি থেকে থাকে যে 5 বছর মেয়াদী দ্বীপান্তর, তাহলে সেই সাজা বর্তমানে কি বলেন? বাতিল। এই কথাটা বলছে দণ্ডবিধির কত ধারায়? 53 ক। বিগত বছরের প্রশ্ন দেখেন, জি, এই বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য পেনাল কোড অনুযায়ী দণ্ড কত প্রকার? এই তানভীর, পেনাল কোড অনুসারে কারাদণ্ড কয় প্রকার? কি কি? আর দণ্ড? দণ্ড 5 প্রকার। কারাদণ্ড বললে কিন্তু 2 প্রকার, আর শুধু দণ্ড বললে কয় প্রকার? 5 প্রকার। তো কারাদণ্ড নাকি দণ্ড, খেয়াল দেখেন।
তো আমরা এখানে একটু চলে আসি, দেখেন দণ্ডবিধিতে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন। আচ্ছা, এখানে এই ধরনের প্রশ্ন একটু হয়ে থাকে। 4 নম্বর প্রশ্নটা যদি একটু করি, দেখেন যে দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নাই? মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, কারাদণ্ড, বেত্রাঘাত। কোনটার বিধান নাই? বেত্রাঘাত নাই। পেনাল কোডের অধীনে কোনটি অনুমোদিত সাজা নয়? কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, বেত্রাঘাত, জরিমানা। কোনটা? বেত্রাঘাত। আমরা একটু চলে আসি যে দণ্ডবিধির অধীন সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাজা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি বা দণ্ড, পানিশমেন্ট। আচ্ছা, প্রথমে দেখেন কারাবাস। সর্বোচ্চ কারাবাস এ জায়গায় 30 বছরের, 30 বছর অবলিক দিয়ে 20 বছর লেখেন। দণ্ডবিধিতে সর্বোচ্চ কারাবাস আমার দৃষ্টিতে যৌক্তিক 20 বছর। কত বছর বুঝেন? 20 বছর। কারণ এখানে 30 বছর কোন সাজা আমাদের দণ্ডবিধিতে নাই। 30 বছর শব্দটা সামনে আমরা জানবো শুধু আহ যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে, জরিমানা অনাদায়ে ভগ্নাংশ হিসাব করার ক্ষেত্রে তখন এই 30 বছরের 4/1 হিসাব করতে হয়। বাট যদি বলে সর্বোচ্চ কারাবাস কত বছর? 20 বছর। এটা মনে দেখেন, আপাতত সামনে আরো বিস্তারিত ব্যাখ্যা পাবেন। সর্বনিম্ন কারাবাস দেখেন 24 ঘন্টা পর্যন্ত বা জরিমানা সহ, যার পরিমাণ কত? 10 টাকা বা উভয়। আমাদের দণ্ডবিধিতে 511টা ধারা আছে। এই 511টা ধারার মধ্যে 510 ধারায় বলেছে যদি কেউ প্রকাশ্য মাতাল অবস্থায় সে যদি অসদাচরণ করে, তাহলে তার সাজা 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, বাকি 10 টাকা পর্যন্ত জরিমানা, বাকি বলেন উভয়। এই 24 ঘন্টা কিন্তু বিনাশ্রম, 24 ঘন্টা কিন্তু বিনাশ্রম। আর তাহলে সর্বনিম্ন অর্থদণ্ড কত? 10 টাকা। এখন এই কথাগুলো বলা আছে কততে? 510 ধারায়। জেনে রাখা ভালো। দেখেন দণ্ডবিধির 510 ধারা অনুযায়ী প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণের জন্য শাস্তি হইতে পারে 24 ঘন্টা পর্যন্ত কারাদণ্ড, জরিমানা সহ, যার পরিমাণ কত? 10 টাকা বা উভয়। আর 510 ধারার অধীনে শাস্তি হবে কি? বিনাশ্রম কারাবাস। এখানে একটু লিখে রাখেন স্টার্ট দিয়ে, বর্তমানে বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের, বর্তমানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 5 ধারায়, 36-এর 5 ধারায় 1 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড। 36 ব্র্যাকেটে 5, 36-এর 5 ধারায় 1 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড। ও জি জি। আচ্ছা শুনেন, আচ্ছা একটু শুনেন। এই তাহলে মনে রাখবেন যে বর্তমানে 510 ধারায়, দণ্ডবিধির 510 ধারায় যে অপরাধটা আছে, সেম অপরাধের সাজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কতদিন? 1 বছর ও অর্থদণ্ড। আর আর দণ্ডবিধিতে আছে কত? 24 ঘন্টা বা 10 টাকা বা উভয়। বাট এটারে আপডেট করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 5 ধারায় এর সাজা করা হয়েছে কত? 1 বছর ও অর্থদণ্ড। তাই এখন মামলা কোন ধারায় হবে বলেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। বুঝতে পারছেন? হ্যাঁ, যেহেতু কিছু বলি নাই তার মানে যে কোনো গণনা। আমরা একটু চলে আসি আহ এখানে দণ্ডবিধির মানে কতিপয় গুরুত্বপূর্ণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি। এটা আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই, এটা সামনে আমরা বিস্তারিত পড়বো। আহ আপাতত সেলফ প্র্যাকটিসে যদি দেখেন যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের সর্বনিম্ন শাস্তি কি, এটা মৃত্যুদণ্ড, সামনে পড়বো। তো এখানে আলাদা করে পড়তেছি না, এখানে আলাদা করে পড়তেছি না। এই জায়গাতে ধারা টারা আছে, এগুলো পড়ার প্রয়োজন নাই। সরাসরি চলে আসেন মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স। পাইছেন যে আমাদের দণ্ডবিধির অধীন 10টা ধারা আছে, 511টা ধারার মধ্যে 10টা ধারা আছে, যে 10টা ধারায় সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। মানে আমাদের 511টা ধারা আছে দণ্ডবিধিতে, এর মধ্যে
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কয়টা ধারায়? 10টা ধারা। এই 10টা ধারা আমার একটু মনে রাখতে হবে। এই 10টা ধারা আমরা একটু পড়ি, দেখেন। 1 নাম্বার, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা যুদ্ধে লিপ্ত হওয়ার উদ্যোগ করা বা সহায়তা করা। বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ লিপ্ত হয় বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করে বা সহায়তা করে, সাদা মৃত্যুদণ্ড কত ধারায়? 121। 121। তারপরে দেখেন, বিদ্রোহ, আন্ডারলাইন করবেন, বিশেষত সৈনিক ও নাবিক সহায়তা এবং সেটার ফলে বিদ্রোহ কি হওয়া? সংগঠিত হওয়া। যদি কেউ কোনো সৈনিক এবং নাবিক বিদ্রোহে সহায়তা করে এবং সেটার ফলে যদি বিদ্রোহ সংগঠিত হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা কত? মৃত্যুদণ্ড। কত? 132। তাহলে 121-এ পেলাম বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আর বিদ্রোহ, সৈনিক, নাবিক সম্পর্কিত 132 মৃত্যুদণ্ড। 3 নাম্বার দেখেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং উদ্ভাবন করা যার উপর ভিত্তি করে নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে, এবং আন্ডারলাইন করবে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে। আপনি একটা মিথ্যা সাক্ষ্য দিতেন, মিথ্যা সাক্ষ্যের কারণে একজনের মৃত্যুদণ্ড হয়েছে, শুধু মৃত্যুদণ্ড হলেই হবে না, তার মৃত্যুদণ্ড কি কার্যকর হয়েছে, তাহলে আর যে মিথ্যা সাক্ষ্য দিল তার সাজা হবে 194-তে কত? মৃত্যুদণ্ড। 4 নাম্বার দেখেন, খুন করা কত? 302। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে খুন করে তাহলে সর্বোচ্চ সাজা কি? মৃত্যুদণ্ড। কত ধারায়? 302 ধারায়। তারপরে দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি খুন করলে 303। যদি এমন একজন ব্যক্তি খুন করে যে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, তাহলে একমাত্র সাজা মৃত্যুদণ্ড। কত ধারায়? 303। আমি আবার একটু রিভিউ করি, দেখেন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা সহায়তা করা 121, বিদ্রোহে সহায়তা করা 132, মিথ্যা সাক্ষ্য দিলে মৃত্যুদণ্ড যদি কার্যকর হয় 194। কত? 194। খুন করা 302, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন কত? 303। 5টা। জি। তারপরে দেখেন কি লেখেন আবার, নাই দেখা, 2 নাম্বার ওরাই এক জায়গা ধারে বৈশা তাকাবেন আর এক জায়গা। এই যে দেখেন। 6 নাম্বার দেখেন, নাবালক, উন্মাদ, মদ্যপ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে আত্মহত্যা কি করলে, মানে আপনি নাবালক, উন্মাদ এবং মদ্যপ ব্যক্তিরে আত্মহত্যায় প্ররোচিত করছেন এবং সে আত্মহত্যা করে ফেলেছে, তাহলে আপনার শাস্তি ও মৃত্যুদণ্ড কত ধারায়? 305 ধারায়। তারপরটা দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডে ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা 307। শুনেন, এখানে বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি খুন করলে একমাত্র সাজা 303-এ মৃত্যুদণ্ড, আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি জখম করে খুনের চেষ্টা করলে, খুন করে নাই, খুনের চেষ্টা করছে, তথাপিও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, বাট একমাত্র নয়। এটা সামনে করবো। 303-এ একমাত্র সাজা মৃত্যুদণ্ড, আর কোনো অপশন নাই। আর 307-এ যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি যদি জখম করে খুনের চেষ্টা করে তাহলে সাজা, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। আচ্ছা, 303 কিন্তু একমাত্র লাগছে। অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, আন্ডারলাইন করবেন, মাথা, উভয় চোখ স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে ধারা 326 ক। কি কি? অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে যদি গুরুতর জখম করেন 326 কতে সাজা কত? মৃত্যুদণ্ড। আবার মিলাই দেখেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 121, বিদ্রোহ 132, কি কি বিদ্রোহ? সৈনিক ও নাবিক, মিথ্যা সাক্ষ্য দানের ফলে মৃত্যুদণ্ড কার্যকর হলে 194, খুন করলে 302, যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি খুন 303, নাবালককে আত্মহত্যার প্ররোচনা দিলে আত্মহত্যা করলে 305, যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি কর্তৃক জখম সহ খুনের প্রচেষ্টা করলে 307, আর অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে জখম করলে 326 ক। আর 2টা আছে দেখেন, আন্ডারলাইন করবেন, 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে তারা কত? 364-র ক। 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে যদি অপহরণ বা বলপূর্বক অপহরণের জন্য তারে অপহরণ করে আর কি, খুন বা গুরুতর আঘাতের জন্য অপহরণ করে, তাহলে সাজা কি? মৃত্যুদণ্ড 364 ক।
এবং সবশেষে দেখেন খুন সহ ডাকাতি ধারা কত? 393। তো এই 10টা আপনাদের মনে রাখতে হবে। এই 10টা বারবার পড়লে এমনিতেই মনে থাকবে ইনশাল্লাহ, জেনে রাখা ভালো। দেখেন আর একটু পরে আমরা আজকে পরীক্ষায় চলে যাব, জেনে রাখা ভালো। সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির গোল দিবেন অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে। ধারা কত? সরকারে গোল দেন, তাহলে সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অনুমতি ছাড়া ওই মৃত্যুদণ্ডে মওকুফ করতে পারে না, কি করতে পারে? হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে। ধারা কত? 54। দণ্ডবিধির 55 ক ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বা প্রেরোগেটিভ অফ মার্সি সংরক্ষণ করা হয়েছে। প্রেরোগেটিভ অফ মার্সি সংবিধানের আছে কততে? 49। আর ফৌজদারি কার্যবিধির আছে কত? 402 ক। লেখাই দিছিলাম ফৌজদারি কার্যবিধিতে, মনে আছে কিনা? রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার দণ্ডবিধিতে আছে 55 ক, ফৌজদারি কার্যবিধিতে আছে 402 ক, বাংলাদেশ সংবিধানে আছে কত? বাট এই তিনটার মধ্যে পার্থক্য হলো যে ক্ষমতা কম কিসে বলেন? ফৌজদারি কার্যবিধিতে, ওখানে শুধু তিনি মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে। তারপরে দেখেন যে দণ্ডবিধিতে একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। দণ্ডবিধির আন্ডারলাইন করবে 303 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি মৃত্যুদণ্ড। পরীক্ষায় প্রশ্ন আসবে যে দণ্ডবিধির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কত ধারায়? 303 ধারায়। একটু নিচে স্টার দিয়ে লেখেন একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। 311 ধারা ঠগের শাস্তি। নিচে একটু লিখবেন যে একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সেই ধারাটা হলো 311 ধারা। কি এটারে কি বলে? ঠগ। ঠগ কি সামনে আমরা পড়বো। তাহলে একটা ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কত? একটা ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সরকার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড কমাইতে পারে কত? 54। রাষ্ট্রপতির প্রেরোগেটিভ অফ মার্সি কত? 55 ক। তিনশো এগারো। আচ্ছা সর্বশেষ প্রশ্নটা পড়ি এখানে দেখেন। এই দেখেন আমরা প্রায় প্রশ্ন আজকের পড়া শেষ পর্যায়ে। সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিধির কত ধারায়? 54 ধারায়। এখানে একটি স্টার দিয়ে লেখেন যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে 55 ধারায়। মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে সরকার কততে? 54। আর যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে কততে? সরকার। ঠিক, অনধিক 20 বছর। আসতেছি সামনে, সমস্যা নাই। মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে 54 আর যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে কত? 55। এটাও কে হ্রাস করে? সরকার। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা শুক্রবার বিকাল 3টায় পড়া, শুক্রবার আসবেন। আর এই মুহূর্তে আপনাদের 40 মার্কের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে 20 মিনিটের। প্রশ্ন দিচ্ছি, যারা নামাজ পড়বেন, নামাজ পড়ে এসে পরীক্ষা দেন অনলাইনে যারা আছেন বা অফলাইনে। আর যারা পরীক্ষা দিতে চান এই মুহূর্তেই দেন। 20 মার্ক 40 মার্কের পরীক্ষা। ধন্যবাদ। পরীক্ষা শেষ করে